সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি খুবই পরিচিত, সেটা হচ্ছে দাম্পত্য। দাম্পত্য সম্পর্ক নিয়ে আমাদের কাছে অনেক সেবা নিতে অনেকে আসে, এই অনুষ্ঠানে অনেকে ফোন করে। দাম্পত্য সম্পর্কে যখন কিছু জটিলতা সৃষ্টি হয় তখন এই অনুষ্ঠানে অনেকে ফোন করেন। তো আজকের বিষয় হচ্ছে যে দাম্পত্য সম্পর্কে যখন কোনো অশান্তি হয় তখন এক পক্ষকে মানে কোনো একজন পার্টনারকে কি ক্রমাগত ছাড় দিয়ে চলতে হয় কিনা। মানে অশান্তি তো দুজনেরই কিছু অসুবিধা হচ্ছে বলে অশান্তিটা হয়, কিন্তু এক পক্ষকে কি একটা ক্রমাগত ছাড় দিয়ে চলার একটা ব্যাপার ঘটে কিনা বা অন্যরকম কিছু হয় কিনা। মানে আমাদের আলোচনার বিষয়বস্তু ওটাই হবে যে এক পক্ষকে কি মানে একটি পার্টনারকে কি ক্রমাগত ছাড় দিতে হচ্ছে কিনা। তো আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকে স্টুডিওতে যারা এসছে তাদের সাথে। তার আগে একটু বলতে চাই, আসলে আমাদের কাছে তো পুরুষরা একটু কম আসেন দাম্পত্য সম্পর্কের অসুবিধা নিয়ে। মহিলারা যখন আসেন তখন তারা কিন্তু এই কথাটি বারবার বলেন যে আমি আর কত ছাড় দেব, আমি তো ছাড় দিয়ে যাচ্ছি কিন্তু সম্পর্কে তো উন্নয়ন ঘটছে না, এটা কিভাবে ম্যানেজ করব আমি তো বুঝতে পারছি না। তো আর বেশিরভাগই দেখা যায় যে একজন পার্টনার আসেন, আরেকজন হয়তো বলছেন আমার কোনো সমস্যা নেই, তুমিই যাও, তুমি সেবা নাও। তো সেখানেও কিন্তু আমাদের জন্য খুব অসুবিধা হয় দাম্পত্য সম্পর্ক নিয়ে কাজ করতে, কারণ দুজন না আসলে সম্পর্ক নিয়ে কাজ করা যায় না। যাই হোক, আমি একটু অ্যাড করলাম, আমার মনে হলো এটা অ্যাড করা দরকার। তো পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে আছে তাদের সাথে। দুজনে আমাদের পরিচিত। একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ জহিরুদ্দিন, তোমাকে স্বাগত। জহিরুদ্দিন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাজ করছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। আর আরেকজন আজকে অনেক দিন পরে এসছে, বিলকিস খানম। বিলকিস কাজ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ও ওখানে সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে, বেশ অনেক দিন ধরে কাজ করছে, খুব ভালো কাজ করছে। বিলকিস, তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। তো তুমি যেহেতু আজকে অনেক দিন পরে এসছো, আজকে তোমাকে একটু ফ্লোর দেই আগে, তারপর জহির তো একটু আসে ঘন ঘন, তোমাকে একটু আগে ফ্লোরটা দিই, তারপর জহিরের কাছে যাব। ধন্যবাদ ম্যাডাম, আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে দাম্পত্য সম্পর্ক বা দাম্পত্য জীবন এটা কিন্তু দুজন মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, বোঝাপড়ার একটি সম্পর্ক, একটি বন্ধন। কিন্তু দেখা যায় যে আমরা আসলে যেই আশাটা নিয়ে হয়তো দাম্পত্য সম্পর্কে প্রবেশ করি, অনেক সময় সেই আশাটা পূর্ণ হয় না। যেহেতু দুইটা মানুষ দুইটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের মতের অমিল হতে পারে, তাদের চাওয়া পাওয়াগুলো ভিন্ন হতে পারে, এক ধরনের দ্বন্দ্ব আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আসলে ব্যক্তিত্ব তাদের, হ্যাঁ, ব্যক্তিত্ব ভিন্ন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুজন মানুষ কিন্তু দুটো পরিবার, আলাদা পরিবার থেকে আসছে। তো দুটো পরিবারের কিন্তু আপব্রিঙ্গিং, তাদের মূল্যবোধগুলো কিন্তু ভিন্ন হওয়া স্বাভাবিক। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় হয়তো মতের অমিল হয়, চাওয়া পাওয়াগুলোর মধ্যে ভারসাম্য থাকে না। তো সেক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে অবশ্যই ছাড় দেওয়াটা প্রয়োজন, কিন্তু সেটা যদি একজনের দিক থেকে ক্রমাগত হয়, একতরফাভাবে হয়, সেটা কখনোই আসলে দাম্পত্য সম্পর্ককে ভালো রাখে না। কারণ যে প্রতিনিয়ত ছাড় দিচ্ছে সে কিন্তু একটা সময় পর যে হতাশায় পড়ে যায়, তার মধ্যে ক্ষোভ জন্মায়, সেটা এক ধরনের মানসিক চাপ তৈরি করে এবং সেই চাপের পরিপ্রেক্ষিতে কিন্তু সম্পর্কটা আরও অবনতির দিকে যায়। তো আমরা যদি দাম্পত্য সম্পর্কে একজন ক্রমাগত ছাড় না দিয়ে যদি দুইজন বোঝাপড়ার মাধ্যমে আমরা যে কোনো বিষয়কে আমরা সলিউশন করি, যেমন দুইটা শব্দ যদি আমি বলি, একটা হচ্ছে ছাড় আর একটা হচ্ছে সমবোঝতা। ছাড় শব্দটা আমরা শুনলে আমাদের কি মনে হয় যে আমি হয়তো আমার অনুভূতিগুলোকে মূল্য দিচ্ছি না, আমি আমার অনুভূতিগুলোকে সরিয়ে রাখছি, আমার চাওয়াটাই হয়তো স্যাক্রিফাইস করছি। কিন্তু সমবোঝতাটা যখন থাকবে তখন কিন্তু দুজন মানুষ একসাথে বসে, হ্যাঁ, একসাথে বসে তাদের আসলে এই বিষয়টা নিয়ে সলিউশন কি হতে পারে, একটা মিডল পয়েন্টে দুজনের একসাথে সিদ্ধান্তে আসাটা। তো আমরা যদি এই বোঝাপড়াটা ভালো থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনটা আসলে অনেক বেশি মধুর হতে পারে বা মজবুত হতে পারে। আমি এই দাম্পত্য জীবনটাকে একটু যদি তুলনা করি, আমার কাছে মনে হয় যে আমরা মৃৎশিল্পীকে দেখি যে তারা হচ্ছে হাতের ছোঁয়ায় মাটির পাত্র তৈরি করে, সেখানে কিন্তু দুটো হাতকে সমান ব্যালেন্সে রাখতে হয়। আমি একটা হাত দিয়ে চাপ দিচ্ছি, আরেকটা হাত সরিয়ে রাখছি বা ভারসাম্য দিচ্ছি না, তাহলে কিন্তু ওই মাটির পাত্রটা গড়নও সুন্দর হবে না, সেটা দীর্ঘস্থায়ী হবে না। সো দুইজনের কিন্তু সমান অবদান থাকাটা প্রয়োজন।
দুজনের সমান স্যাক্রিফাইসও যদি হয় দুজনের ক্ষেত্রেই কিন্তু হতে হবে, আর না হলে এটা আসলে হয়তো অনেক দিন ধরে সম্পর্কটা আমরা বয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু সেটার মাধ্যমে কিন্তু আমরা মানসিক শান্তি পাবো না, একটা অশান্তি আমাদের মধ্যে থাকবেই। সেটাই। ওকে, ডক্টর জাহির। অনেক ধন্যবাদ। অলরেডি অনেক সুন্দর করে বলা হয়েছে। আমি এর সাথে একটু অ্যাড করতে পারি যে যখন ক্রমাগত একজন করতে থাকে এক সময় তার মানে যে ইনভলভমেন্ট, তার যে ভালোবাসা, সেটা এক সময় মানে ফুরিয়ে যাওয়ার মতো হয়। কতদিন করবে? কারণ একটা কিছু করলে মনের মধ্যে তো একটা আশা থাকে, একদম সুপ্ত আশা, ডিক্লেয়ার করা না যে আমি করছি তাহলে ও কিছু একটা করবে। এবং এই যে কাপল রিলেশন, এটা এমন হতে হয় যে এটার মধ্যে একটা কেমন যেন একটা খুব সুন্দর একটা সিস্টেম থাকতে হয়। এটা কিন্তু কোনো বিষয় না যে আমি এটা করেছি তুমি এটা করো, এরকম না। কিন্তু কোথায় যেন খুবই ছন্দময় হয় সম্পর্কটা যদি সঠিকভাবে আগায়। তো যখন একজন করতেই থাকে আরেকজন নিতেই থাকে তখন কিন্তু এটা আর কাজ করে না। মানে আমি বলতে চাই যে কে কার জন্য কখন কি চায়, কারণ দুটো পরিবার থেকে আসছে, এক একজনের এক একটা আইডিয়া থাকে। কেউ ভাবতে পারে ওয়াইফের এটা দায়িত্ব, কেউ ভাবতে পারে হাজবেন্ডের এটা দায়িত্ব। কিন্তু এই যে ভাবনাটা, সেই ভাবনাটা নিয়েও কিন্তু মানে কাপল ফর্ম করার আগে, এমনকি বিয়ে করার আগে তাদের কোনো টক হয় না। তার ফলে বিরাট একটা ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবং এই সময়ে যদি নিজেদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি না হয়, তাহলে কিন্তু বিয়ের প্রথম দিকে যেমন সমস্যা হয়, তারপরে আবার শেষ দিকেও সমস্যা হয়। আমরা অধিক বয়সে অনেক কাপলকে দেখেছি যে সন্তান বড় হয়ে হয়তো বিদেশে চলে গেছে, পড়তে চলে গেছে, যার যার মতো ব্যস্ত হয়ে গেছে, ফ্যামিলি ফর্ম করেছে। এখন অধিক বয়সে, অ্যাডভান্স বয়সের যে কাপল, তারা কিন্তু একে অপরকে সহ্য করতে পারছে না। আমি এরকম অনেক ব্যাপার জানি যেখানে দেখা যায় দুজন দুই বাসায় আছে, কথা বলে না, সেপারেশনে আছে, কারো অনেক বয়সে ডিভোর্সের সম্ভাবনা তৈরি হয়। কারণ অল্প বয়সে যে জিনিসগুলো থাকে, একটা সার্টেন বয়সে খুব ভালো অ্যাডজাস্টমেন্ট না থাকলে কিন্তু সেটা টিকা কঠিন। ওটাকে বলে এমটি নেস্ট, মানে একদম। পাখির বাচ্চা উড়ে চলে গেছে। নেস্ট হচ্ছে পাখির বাড়ি, বাসা। তো যখন বাচ্চারা দূরে চলে যায় ওটাকে বলা হয় এমটি নেস্ট। ওই পাখির বাসায় দুজন ছেলে পাখি আর মেয়ে পাখি তখন কেমন আছে সেটা একটা চিন্তার বিষয় আর কি। এবং ওরা কিন্তু আমাদের দেশে যেটা হয়, কাপল তৈরি হয় না, বিয়ে করার পর বাচ্চা নিয়ে নেয়। এবং তারপর যেটা হয়, প্রথমে তো যৌথ পরিবার থাকে, পরে নিজেরা থাকে, সন্তান থাকে। সন্তানও যখন চলে গেল, আর মুরব্বী যারা, তারা তো মরে গেছে, কারণ অনেক বছর পার হয়ে গেছে। এখন এই দুইজন মানুষ বুঝতে পারে না যে তারা একে অপরকে নিয়ে কীভাবে থাকবে, কারণ তাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং আসলে ওইভাবে তৈরি হয়নি। আন্ডারস্ট্যান্ডিং প্লাস একই রকমের পছন্দ কিনা। হয় না যে একটা বই পড়লাম, দুজন মিলে কথা বলছি, বা আমরা দুজনই একই Common ধরনের interest। নাটক দেখি, একই ধরনের আলোচনা করতে ভালোবাসি, তো দুজনের দেখা গেল বন্ধুত্বটাই হয়নি। তখন সন্তানরা যখন দূরে চলে যাচ্ছে তখন দুই বন্ধু, ওরা বন্ধুত্ব হয়নি আগে থেকে, হয়নি। তখন খুবই বিপদে পড়ে ওই সময়টা। এবং মানে ইন্টারেস্টিং হচ্ছে, আমার কাছে এরকম একটা অবজারভেশন আছে যে কাপল ফরমেশনের যে কাজটা, যেটা তৈরি হয় নাই, এই বয়সে এসে আবার নতুন করে শুরু করতে হয়। কারণ অনেক সময় বলতেই পারে না, অনেক সময় বলে যে 18-20 বছরের সংসার, বলে ও কী চায় আমি জানি না, ও কিভাবে আমি বুঝি না। মানে আসলে তো বুঝে নাই, এই বয়সে এসে আবার সমস্যা। তার মানে একজন একা করবে, আরেকজন নিতে থাকবে, এটা কোনো ভালো পরিণতি হয় না। আবার পরিণত বয়সে শরীরের চাহিদাটাও তো কমে যায়, তখন কিন্তু আরেকটা জিনিস মাইনাস হয়ে যায় জীবন থেকে অনেকটা। এদিকে আবার জবের কথায় যদি ধরেন, হয়তো হাজব্যান্ড জব করতো, ওয়াইফ হাউস ওয়াইফ ছিল, মানে কল্পনা করি। এখন হাজব্যান্ড তো রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, তার যে ফিনান্সিয়াল ব্যাপারটা আগের মতো নাই, এদিকে আবার তার ফিজিক্যাল কন্ডিশন আগের মতো নাই, ওয়াইফেরও নানান কমপ্লিকেশন। এখন কে কাকে দেখে, আর যখন অনেক মায়া থাকে সেটা কিন্তু আমাদেরকে টেনে নেয় বৃদ্ধ বয়স পর্যন্ত, মায়া তো তৈরি হয়নি। তখন যেটা হয় যে তিক্ততা বেড়ে হয়ে আসে, যেই কারণে একদম শুরুতেই আমার মনে হয় যে একে অপরের সাথে খুব ভালো মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়াটা জরুরি। কিভাবে করবে? যার জন্য প্রচুর পরিমাণে কথা বলা দরকার, এবং একে অপরকে বোঝার একটা আন্তরিক চেষ্টা করা দরকার, যে ওর কেমন ফিল করেছে বলে সে ভাবছে, জিজ্ঞাসা করতে পারে যে তুমি কেমন ফিল করছো, তুমি কি ভাবছো। যখন একটা কিছু বলে সেটা ওড়াই না দিয়ে সেটা একটা বিবেচনায় নেওয়া, এবং দিনের পর দিন একে অপরকে কন্ট্রিবিউট করা, তখন আস্থার বন্ধনের সম্পর্ক তৈরি হয়। কন্ট্রিবিউট করা বলতে মনে করা যাক যে আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড, তার একটা কিছু দরকার, তার অসুস্থ বা অন্য কিছু,
আমি যাতে তার ইমোশনাল সাপোর্ট দরকার, আমি যাতে অ্যাভেলেবল থাকি, আমি যাতে করতে থাকি, দুজনই করবে। এটাই আমি কন্ট্রিবিউট বলছি, যে প্রয়োজনে একে অপরকে যাতে কাছে পায়। কাছে পেলে যেটা হবে সেটা হচ্ছে একটা বিশ্বাস, একটা বন্ধন তৈরি হয়। এটা কিন্তু দুটো পরিবার থেকে দুটো মানুষ আসছে, বা এমনিও যদি কাপল বলেন বিয়ে করে নাই, সেটাও কিন্তু এক পরিবারের না। যেখানে বন্ধনটা তৈরি হওয়া দরকার, বন্ধনটা সময় দেওয়া দরকার, এই সময়টা এবং যত্নটা। কিন্তু আমাদের দেশে অনেক সময় একটা টেন্ডেন্সি আছে যে বিয়ে করলাম মানে এখন তো আর এতটা টেক কেয়ার করার দরকার নাই। কিন্তু আসলে বিয়ে করলে টেক কেয়ার করা শুরু করা দরকার। আমাকে একজন মজা করে বলতেছিল, কোন একজন মানে আমার একজন ক্লায়েন্ট, সে বলছিল যে সব রূপকথায় আছে অ্যান্ড দে আর লিভিং হ্যাপিলি এভার আফটার। এভার আফটার, তারপর থেকে সুখে শান্তিতে। বলতেছে এটা তো হলো না, বলছে যে এরপর থেকে নাটক শুরু হওয়া দরকার, যে এরপরে কিভাবে তারা হ্যাপিলি এভার আফটার থাকলো। কিসের পরে? সে একটা মানে অল্প বয়সী একটা মেয়ে, মানে 23-24। সে বলল যে এটা তো কোনো কথা না, কাহিনীটা শুরু হবে এরপর থেকে। আগে কি হলো, একজন রাজকুমার রাজকুমারী বিয়ে করলো, ওটা তো কোনো গল্প হলো না, পরে কিভাবে তারা থাকলো। এই জায়গাটায় আমাদের টেক কেয়ার হওয়া দরকার, যে বিয়ে বা এরকম সম্পর্ক স্ট্যাবলিশমেন্টটা হচ্ছে সূচনা, তারপর দারুণভাবে যত্ন নেওয়া দরকার। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে ও তো আমার ঘরে চলে আসছে, এখন আমি আরেক দিকে তাকাই, এদিকে আর তাকানোর কি আছে। এটাই একটা বিরাট সমস্যা তৈরি। এটা কি পুরুষরাই ভাবে বেশি? এটা গবেষণা হওয়া দরকার। না, স্যারের তুমি বলে কথার ও তো আমার সূত্র ঘরে ধরে- চলে এসেছে, এটা তো এটা পুরুষদের মধ্যে মেয়েটাই যেহেতু tendency ঘরে আছে, যায়, tendency আছে, তুমি tendency পুরুষদেরকেই তো ইন্ডিকেট করলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আবার উল্টোটা যে হবে না এমনও না। আমি একবার পেপারে একটা খুব দারুণ লেখা লিখলাম, ছেলেরা কি কি খারাপ সেগুলো দিয়ে, পরে একজন এমন বকা দিয়ে একটা চিঠি দিছে, তাকে আর উত্তর দেওয়ার ভাষা ছিল না। তুমি লেখা লিখলে ছেলেরা কোন দিক দিয়ে কি অসুবিধা আছে হ্যাঁ, ছেলেদের? মানে ছেলেরা যে কত ভাবে মেয়েদেরকে বঞ্চিত করে। আচ্ছা, সে বিরাট এক চিঠি দিছে যে কেন, যে তার বান্ধবী তাকে কি ভয়াবহভাবে বঞ্চিত করেছে, তার বিবরণ। তুমি কি একটা আর্টিকেল লিখেছিলে? মানে ওই যে চিঠিপত্রের কলামে লিখছিলাম আর কি। আচ্ছা, তো ওটা তার উত্তর দেওয়া সম্ভব হয় নাই, কিন্তু আমি তখন একটু লজ্জিত হলাম যে আসলে বোথ সাইড থেকেই হতে পারে। মানে আমি ঠিক বুঝিনি, আগে তুমি আর্টিকেল লিখেছো মানে তারপর? আমি একটা মতামতের কলামে একটা কিছু লিখেছি, যেখানে আচ্ছা। বলছি যে ছেলেরা কিভাবে মেয়েদেরকে বঞ্চিত করে। মানে যা মানে পাঠকের মতামতের হ্যাঁ কলম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবং বঞ্চিত করে, বলে বিয়ে হয়েছে কিন্তু কোনো ফর্মাল বিয়ে করলো না, নানানভাবে বঞ্চিত করে, এটার উপরে লিখলাম। এবার একটা ছেলে চিঠি লিখছে আমাকে, পরে ওই পত্রিকা অফিস থেকে আমাকে পাঠাইলো। সে সেটা বিরাট ছাপা একটা হয়নি? বিবরণ, না সে আচ্ছা। একটা বিরাট বিবরণ দিয়েছে যে কিভাবে তাকে চরমভাবে হেয় করছে একটা মেয়ে। মানে এটা কিন্তু এক সাইড থেকে হবে এমন কোনো কথা নাই। ছেলেরা হয়তো এখানে পাওয়ার বেশি, তারা হয়তো বেশি ঝামেলা করে, মেয়েরাও করতে পারে, আমরা তো জানি না, সেটাই আমি বলছি। না তবে এটা ইটস এ মেন সোসাইটি, এটা তো ঠিক। এটা প্রমিনেন্ট, এটাই হওয়ার কথা। কিন্তু উল্টোটা হতে পারে, একজনের ক্ষেত্রে হলো তো সে মানে বলবে না না, আমারটা বললো তা না, তো তাই হয়, না? বাট জেনারেলি ইটস এ মেন হ্যাঁ সোসাইটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যারের কথা সূত্র ধরে যদি আমি একটু অ্যাড করি, যেমন আমাদের সমাজে বা আমরা যে সমাজে বিলং করি, সেখানে দেখা যায় যে একটা ছেলে বা একটা মেয়েকে কিন্তু বিয়ের আগে মানে বিয়ের পরবর্তী জীবনটা কেমন হবে, আমরা কিভাবে সুন্দর করতে পারি, সেটা নিয়ে কিন্তু এডুকেট করা হয় না। যদি চিন্তা করি যে ছোটবেলা থেকে কিন্তু একটা ছেলেকে শেখানো হয় বা বোঝানো হয় তোমার বাবা মার প্রতি কী কী দায়িত্ব, তোমার ভাই বোনদের প্রতি কী কী দায়িত্ব। কিন্তু আমি আসলে এটা কমই শুনেছি বা লক্ষ্য করেছি যে একটা ছেলেকে ওয়াইফের প্রতি কী কী দায়িত্ব আছে সেটা শেখানো হয়। সেই জায়গায় কিন্তু একটা ঘাটতি এটা থাকে সিলেবাসে ঢোকানো উচিত না? এবং দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা মেয়েদেরকে বলছি যে এখন রান্নাবান্না শিখছো না, শ্বশুরবাড়িতে যে কি করবে, করবে? বা হাজবেন্ডের মনের মতো খাবার বানানো শিখতে হবে, হাজবেন্ডের পারমিশন নিয়ে সব জায়গায় যাবে। মেয়েদেরকে আমরা হয়তো কিছুটা এডুকেট করছি, কিন্তু ছেলেদের কিন্তু এই এডুকেশনটা একদমই থাকে না। তো তারা যদি ছোটবেলা থেকে আমি কন্টিনিউয়াস তাদেরকে বলি যে তোমার সব দায়িত্ব বাবা মার প্রতি বা ভাই বোনদের প্রতি, তার ব্রেনটা কিন্তু সেভাবেই ডেভেলপ হয়ে ওঠে, তার মনটাও কিন্তু সেভাবে ডেভেলপ হয়। ওয়াইফের প্রতি কী কী দায়িত্ব আছে সেই জায়গাটা কিন্তু তার ধরাছোঁয়ার বাইরে থাকে। তো আমরা যদি একটু বিয়ের আগে এই জায়গাগুলো যদি একটু এক্সপ্লোর করতে পারতাম বা একটু যদি শিক্ষা দিতে পারতাম। আচ্ছা, তাহলে কি কি মনে হয় বিলকিস, এটা কেন লেখা হয় না? কোনটা লেখা এই হয় যে না? এটা কেন কেন শেখানো হয় না? কেন শেখানো হয় না? এখানে আসলে দেখা যায় যে একটা সন্তান যেখানে থাকে একটা পরিবারে, মা বাবা ভাই বোনদের সাথেই তো থাকে। মা কিন্তু সবসময় সন্তানকে তার ভবিষ্যতের একটা আস্থার জায়গা হিসেবেই কল্পনা করে, যে তোমাকে আমি এত কষ্ট করে বড় করেছি, তোমার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি। আমি গতকাল একটা নাটক দেখছিলাম, বেশ অনেক দিন আগের বাংলা একটা নাটক। তো
তো সেখানে হাজব্যান্ড মানে শাশুড়ি এবং বউর মধ্যে একটা মনোমালিন্য হয়েছে। তো হাজব্যান্ড এসে বলছে আমার মা যেটা বলবে সেটাই শুনবে, সে আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে। হ্যাঁ, তো আমার মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে, আমার বাবা ছিল না, তাই সে যেটা বলবে সেটাই হবে। হ্যাঁ, কষ্ট করে অবশ্যই মানুষ করেছে, কিন্তু এখানে কিন্তু ওয়াইফেরও একটা কর্তব্য, মানে ওয়াইফেরও কিন্তু একটা অধিকার আছে, অধিকার আছে, প্লাস তার মন বলে একটা জিনিস আছে। মন বলে, হ্যাঁ এক্স্যাক্টলি, মন বলে একটা জিনিস আছে। তো ওই যে আমরা ছোটবেলা থেকে একটা বাচ্চার মধ্যে বা সন্তানের মধ্যে ঢুকিয়ে দেই, গিল্ট ঢুকিয়ে দেই আমরা কিন্তু এক ধরনের, যে তোমার বাবা ছিল না, দেখো আমি তোমাকে কত কষ্ট করে মানুষ করেছি, হ্যাঁ, বা তোমার বাবা নেই, বা যেটাই হোক, যে তোমার ভাই বোনদের কিন্তু আগে তোমাদের দায়িত্ব, এই গিল্টটা ঢুকিয়ে দেই। তো সারা জীবন কিন্তু দেখা যায় হাজবেন্ডরা তারা কিন্তু ওই গিল্টটা নিয়েই বড় হয় এবং মনে করে সেটাই তাদের প্রধান দায়িত্ব। এবং আমার কাছে যে কাপল সেশনে যে ক্লায়েন্টরা আসে, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা একটু কমপ্লেন করে যে আমি তো সম্পর্কটাকে চাই, মানে দুজন একসাথে বসে ডিসকাস করতে। যখন আমরা বলি যে আপনাদের যে এত সমস্যা হয়েছে, এটা নিয়ে কি কোনো ওপেন কমিউনিকেশন আপনারা করেছেন, চাওয়া পাওয়াগুলো নিয়ে কি আলোচনা করেছেন, বলছে যে আমি তো ওর সাথে কথা বলতে চাই, আমি তো বসি, কিন্তু ও তখন একদম চুপ হয়ে থাকে, ও হয়তো বারবার হুম হুম করছে, মানে সে হচ্ছে অ্যাভয়েড করে যাচ্ছে। মানে তুমি বলছো স্বামী কোনো কথা হ্যাঁ, বলে না, স্বামী কথা বলতে মেয়েটা চাচ্ছে বলছে না, যে মেয়েটা husband কোনো চাচ্ছে কথা- যে আসো আমরা বসি, কিন্তু হাজবেন্ড চাচ্ছে না, সে এড়িয়ে যাচ্ছে বিষয়গুলো নিয়ে। তো এই যে এড়িয়ে যাওয়া, বলছে আমার একজন ক্লায়েন্ট বলছে ও যখন হচ্ছে চুপ করে থাকে তখন আমার আরো রাগ হয়, যে ও তো অ্যাটলিস্ট কিছু বলতে পারে, কিছু একটা বলেও রাগ দেখালেও সেটা হয়তো আমার জন্য একটা, মানে একটু শান্তি পেতাম, ও হচ্ছে একদম চুপ করে থাকে। তো এই যে চুপ করে থাকা, হয়তো হাজবেন্ড একটা পর্যায়ে পর সে হয়তো হাল ছেড়ে দিয়েছে যে না, যেভাবে চলছে সেভাবে চলুক, আমার কোনো ইনভলভমেন্টের প্রয়োজন নেই, কিন্তু সেটা কিন্তু আবার ওয়াইফের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করছে, সেখান থেকে আবার দূরত্ব তৈরি হচ্ছে। আর দাম্পত্য সম্পর্কের অশান্তিটা কিন্তু শুধুমাত্র দুজনের মধ্যে থাকে না, এটা কিন্তু সন্তানদের মধ্যেও প্রভাব পড়ে। আমরা এটা জানি যে বাবা মার মধ্যে সম্পর্ক কেমন, সেটা কিন্তু সন্তানদের উপর অনেক বেশি প্রভাব ভীষণভাবে। পড়ে। মানে আমরা বিভিন্ন কেসে পাই যে বাবা মা ঝগড়া করতো, তখন আমি খুব ভয় পেতাম বা আমি কান্না করতাম। বাচ্চারা কিন্তু খুব ভালো অবজার্ভ করতে পারে। আমরা হয়তো মনে করি যে সে বুঝতে পারছে না, ওর সামনে ও এখন ছোট, কিছু বুঝবে না, কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কিন্তু অবজার্ভ করে। এবং যখন একটা বাচ্চারা বাচ্চা, আমাদের চোখ মুখের ভাষা অনেক পড়তে পারে, বড়দের তুলনায় বাচ্চারা বেশি পড়তে পারে, কারণ বেশি পড়তে বডি পারে। ল্যাঙ্গুয়েজ বুঝে আর কি। এবং যখন একটা বাচ্চা দেখবে যে তার বাবা তার মায়ের সাথে কিভাবে ট্রিট করছে, বা মা তার ফ্রাস্ট্রেশনগুলো শো করছে। আমি এমন অনেক ক্লায়েন্ট পাই, যেহেতু আমি একটা বিশ্ববিদ্যালয়ে জব করছি এবং সেখানে অনেক স্টুডেন্ট আসে, অনেক স্টুডেন্ট বলে যে আমার হচ্ছে বিয়ে নিয়ে আমার প্রচণ্ড ভীতি, কারণ আমি দেখেছি আমার বোনকে কিভাবে সাফার করতে, আমার মাকে সাফার করতে। হ্যাঁ, তো বিয়ে নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড একটা ভীতি রয়েছে, যে বিয়ে করা মানেই হচ্ছে আমার জীবনের সব শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দেয়া। তো তারা কিন্তু ওই বাবা মার বিবাহিত সম্পর্ক হোক, বৈবাহিক সম্পর্ক, কিংবা আরও আদার্স যারা আছে সিগনিফিকেন্ট পিপল, তাদের থেকেও কিন্তু তারা হচ্ছে অনেক ধারণা নেয়। তো এই জায়গায় আসলে বৈবাহিক সম্পর্কটাকে সুন্দর রাখাটা কিন্তু বাবা মা হিসেবেও আমাদের কর্তব্য, যে আমার সন্তানের উপর যাতে প্রভাব না পড়ে। এবং এখানে আমি একটু অ্যাড করি, এই যে সুন্দর রাখা কর্তব্য, এটাকে আবার মিস ইন্টারপ্রিটেশন করা হয় অনেক সময়। কীরকম, যে একজন হয়তো হাজব্যান্ড হয়তো ডমিনেট করতেছে, ওয়াইফকে তখন বলা হচ্ছে যে তুমি সম্পর্ক ঠিক রাখো, নাহলে বাচ্চা প্রভাবিত হয়ে যাবে, নাহলে বাচ্চা প্রভাবিত হয়ে যাবে, নেগেটিভলি প্রভাবিত হবে। আমরা মানে অনেক সময় ওয়াইফকে যখন দায়িত্ব দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন সেশনেও বলি যে দেখেন এই ঝগড়ার প্রভাব কিন্তু সন্তানের উপর পড়ছে, সন্তান মানসিকভাবে আপসেট হয়ে আছে, তখন হাজব্যান্ড একটা হাসি দিয়ে বলে, এই তুমি এখন থেকে ঠিক হয়ে যাও, আমি যা বলবো তাই শুনবে, তাহলে সন্তান ঠিক থাকবে, নাহলে কিন্তু সন্তান খারাপ হয়ে যাবে। মানে পুরো দায়িত্বটা ওয়াইফের উপর চাপানো হয়, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আছে। এবং এটা কেন বলো তো জহির? এটা মানে এটা আমাদের দেশে না, শুধু সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের দেশে তো আছেই। এটা মেল যারা সন্তান, এটা একটা মানে একটা বইতে আমি পড়েছি, আমার মনে হয়েছে, আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতাও মিলে, মেল সন্তান তার মনের অবস্থাটা ঠিক রাখার দায়িত্ব হচ্ছে ফিমেলের। যখন অল্প বয়স থাকে মারা দায়িত্ব পালন করে, খেপে গেলে ছেলে সন্তান মা ঠান্ডা করে, এবং যখন বিয়ে করে দায়িত্বটা ওয়াইফের হাতে দিয়ে দেয়। তখন ওয়াইফ যে আমার দায়িত্ব ছেলের হচ্ছে, কিন্তু একটু মেজাজ খারাপ, হ্যাঁ তুমি হ্যাঁ, কিন্তু এখন ওকে সে ঠিকঠাক আপসেট হলে রাখবে। তোমার দোষ, তুমি ওকে ম্যানেজ করো। তো এই যে দায়িত্বটা, তার ফলে ছেলের কোনো দায়িত্ব নাই, সে হাজবেন্ড হিসেবে দায়িত্ব নাই, সন্তান হিসেবেও দায়িত্ব নাই, সে খেপে উঠবে, তাকে ম্যানেজ করার দায়িত্ব অন্যদের। এটা সমাজে তাকে এইভাবে বড় হয় সে আস্তে আস্তে।
এর ফলে এত যন্ত্রণা। যে কোনো ঝামেলা হলেই বলে তুমি ম্যানেজ করতে পারো নাই, তুমি সন্তান ম্যানেজ করতে পারো নাই, এই চলতে থাকে ব্লেম। এবং এটা কিন্তু ভালো কিছু বয়ে আনে না। বিশেষ করে অনেক সময় আর্থিক প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে ওয়াইফ হয়তো চেপে গেল বা একজন পার্টনার চেপে গেল, সে সহ্য করলো, একমুখী করে চালিয়ে নিল, কিন্তু অনেক দিন পরে এটা তো মানে পাথর হয়ে যায় মনটা, সে কিন্তু ভালোবাসাটা আর থাকে না, একদম কঠিন হয়ে ওঠে। অনেক দিন পরে বয়স হয়ে গেছে, রিটায়ার করেছে, তখন যে একে আমি টেক কেয়ার করবো, সেবা করবো, সেই মানসিকতা কিন্তু নাই, মন মরে গেছে বহু আগে। তো তখন আমি অনেক সময় একটু কটাক্ষ করেই বলি, অনেক সময় সামনাসামনি বলি যে আপনি এরকম যদি করতে থাকেন তাহলে লোন শোধ করার দিন আসবে একদিন। যখন আপনি লোন শোধ করার দিন আসবে তখন বিপদে পড়বেন, কারণ আপনি ছেলেকে বলো তুমি। হ্যাঁ, ইয়ং বয়সে অনেক কিছু করেছেন, আপনি তো কখনো তাকে টেক কেয়ার করেন নাই। এখন বয়স হয়েছে, এখন বলছেন যে আমি পড়ে গেছি, আমাকে সেবা করো, ওয়াইফ হিসেবে তোমার দায়িত্ব। এই দায়িত্বটা সে পালন করতেও পারে, নাও করতে পারে, কারণ এখন তো আপনার সেই ক্যাপাসিটিটা নাই। কিন্তু যেটা ক্যাপাসিটি ছিল তখন কোথায় ছিলেন? মানে এই যে আমরা যেটা করি, একমুখী খেলতে থাকি, ফল খারাপ হয়ে যায়, আমি এটাই বলি। আবার অনেক সময় একমুখী এরকম যদি হয় তাহলে কিন্তু তৃতীয় থার্ড পার্টি এসে ঢুকে পড়তে পারে। আমার হয়তো মন অন্যদিকে ঘুরে গেল, অন্য কারোর সাথে রিলেশনশিপে পড়ে গেলাম, আমি দেখছি এই ব্যক্তি আমাকে মেড সার্ভেন্টের থেকে অধম মনে করে। মেড সার্ভেন্টকে তো বেতন দেওয়া হচ্ছে, আমার তো বেতনও নাই, এবং কটাক্ষ যেটা মেড সার্ভেন্টকে করা হয় না। তখন কিন্তু একটা সম্ভাবনা দেখা দেয় যে অন্য কোনো দিকে মন ঘুরে যাওয়ার। এখন তো সোশ্যাল মিডিয়ার টাইম, প্রচুর পরিমাণে মানে লিঙ্ক করার সুযোগ আছে, রিয়েল বিপদ তৈরি হয়। কাজেই আমাদেরকে মানে কে কার কাছ থেকে কি চাই এটা খুব ভালো করে টক হওয়া দরকার, এবং সমান মর্যাদা দিয়ে, সমান সম্মান নিয়ে কথা বলা দরকার, যাতে আমরা এটাকে একটা সুন্দর লেভেলে নিয়ে যেতে পারি। এবং স্যার যে বিষয়টা বললেন, সেবার কথাটা বললেন, সেটা শুনে আমার আরেকটা বিষয় মনে পড়লো যে আসলে একজন পুরুষ বা একজন স্বামী যখন অসুস্থ হয় তখন সে যে টেক কেয়ারটা পায়, একজন স্ত্রী যখন অসুস্থ হয় তখন আসলে সে সেটা পায় কিনা। তো ফেসবুকের কল্যাণে এখন আমরা অনেক ধরনের রিলস দেখি। সেদিন একটা ফানি রিলস দেখছিলাম যে একজন ওয়াইফ বলছিল যে আমি যখন অসুস্থ হই তখন উনি অক্সিজেন মাস্ক পরেও থালা বাসন ধুচ্ছে, আর তার হাজবেন্ড যখন অসুস্থ হচ্ছে একটু পরপর বলছে শরবত আনো, ডাবের পানি আনো। হ্যাঁ, তো এই জায়গাটায় যে একজন ওয়াইফ যখন অসুস্থ হচ্ছে তখন সে আসলে কতটুকু কেয়ার পাচ্ছে। বা এখন আমরা দেখতে পাই যে অনেকেই কর্মজীবী স্ত্রী আছে যারা কাজ করছে, মেয়েরা ঘরের বাইরে যেও কাজ করছে, যেমন তুমি একজন তাদের মধ্যে। হ্যাঁ, কাজ করছে। তো তাদের কিন্তু আবার দুইটা রেসপন্সিবিলিটি থাকে, একটা হচ্ছে অফিসের জায়গাগুলো দেখা, আবার সংসারের জায়গাগুলো দেখা। তো তারা কিন্তু দুই ধরনের লোড নিচ্ছে, কিন্তু তার লোডটা আসলে কেউ শেয়ার করছে কিনা, তার ঘরের কাজের কথা যদি বলি, সন্তানদের দেখাশোনার কথা, সেখানে কি হাজবেন্ডের একটা প্রেজেন্স আছে কিনা, সে কি এটা শেয়ার করছে কিনা লোডটা, সেই জায়গায়ও কিন্তু অনেক কিছু বোঝার আছে। আমরা সচরাচর যেটা দেখি আমাদের কাছে ক্লায়েন্ট এসে যেটা বলে যে আমিও একটু চাই যে ও হচ্ছে একটু জিজ্ঞেস করবে যে তুমি অফিস থেকে এসেছো, তোমার কিছু লাগবে কিনা, বা আমি আজকে তোমাকে একটু হেল্প করব কিনা। তো এই জায়গাগুলোতে কিন্তু এক ধরনের অনুপস্থিতি দেখা দেয়। তো যখন স্যার যেটা বললো যে তখন হয়তো আমরা থার্ড পার্টি এখানে এসে ঢুকতে পারে। থার্ড পার্টি আসলে কেন ঢোকে? আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু সাইকোলজিক্যাল কিছু নিড আছে, যেমন আমরা ভালোবাসা চাই, অ্যাফেকশন চাই, শ্রদ্ধা চাই, রিকগনিশন চাই। তো যেমন আমরা শারীরিক ভাবে যদি বলি, আমরা যদি পুষ্টিকর খাবারগুলো গ্রহণ না করি আমরা কিন্তু অসুস্থ হব। হ্যাঁ, ঠিক সেই রকম এই সাইকোলজিক্যাল ফুডগুলো যদি আমরা না পাই তখন কিন্তু আমাদের এক ধরনের ডিপ্রাইভেশন আসবে। তখন আমরা কি করব, আমরা ওটা তো ফুলফিল হতে হবে, তখন আমরা অন্যদিকে ঝুঁকে যাই যেখান থেকে আসছে এই নিডগুলো। কেউ হয়তো আমাকে একটা ছবিতে কমেন্ট করলো যে আপনাকে খুব সুন্দর লাগছে, আমি হয়তো আকৃষ্ট হয়ে গেলাম তার প্রতি। হ্যাঁ, যেটা আমার হাজবেন্ড হয়তো বলেই না কখনো যে সেজেছি, বা কখনো আগে হয়তো ফুল দিত, এখন আর একটা ফুলও এনে দেয় না। ওই চর্চাটা থাকছে না। তো চর্চাটা যখন থাকছে না তখন অন্য কেউ যখন এই ফুডগুলো তাকে দিচ্ছে তখন সে কি করছে, তার প্রতি ঝুঁকে যাচ্ছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে এই যে একে অপরের ব্যাপারটা যে বলা। আমার মনে হয় আমরা বিরতি থেকে ঘুরে আসি, বিরতি থেকে ঘুরে আসি না? হ্যাঁ হ্যাঁ, আমাদের বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমাদের বিরতির সময় হয়ে গেল চট করে, আমরা ঘুরে আসছি একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আমরা ফিরে এলাম বিরতির পর।
সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে দাম্পত্য জীবনে অশান্তি হলে একজনকে কি ক্রমাগত ছাড় দিয়ে চলতে হয় কিনা। তো সেটা নিয়ে আলোচনার সূত্রপাত করার পরে আমাদের দুজন অতিথি খুব সুন্দর আলোচনা শুরু করেছিল। তো আমরা আলোচনার মাঝখানেই ছিলাম, আমাদের বিরতির আগে কোনো ফোন আসেনি, যেহেতু দর্শক ফোন ছিল না আমরা আলোচনাটা এগিয়ে নিতে চাচ্ছি। আমরা ফোন এলে তারপর ফোনে ফেরত যাব। তো আমার মনে হয় আমি কাউকে থামিয়ে দিয়েছি, বোধহয় জাহিদ তোমাকে থামিয়ে দিয়েছি। আমরা যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে যখন একটা পরিবারের দুজন পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করে, তখন কিন্তু ওয়াইফ তো এক্সপেক্ট করবে, বা এমনিতেও ওয়াইফরা এক্সপেক্ট করবে যে হাজব্যান্ড তার পারিবারিক দায়িত্ব কিছুটা পালন করুক, হাত লাগাক, ফিজিক্যালি ইমোশনালি সাপোর্টিভ থাকুক। আচ্ছা জাহিদ, আমরা এই গল্পের অংশে আসবো, আবার একটু ফোনটা নিয়ে আসে, একটা ফোন আছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে। আমি আসলে আমার আমার হাজবেন্ড একটা বিয়ে করছে, মানে আচ্ছা। আমি তার প্রথম ওয়াইফ। আমার একটা বাচ্চা আছে, 1 আচ্ছা। বছর 3 মাস, যখন সে আরেকটা বিয়ে করে। হুম হুম। এখন সে চাচ্ছে যে দুইজনকেই দুইটা সংসারই করবে, কিন্তু আমি তাকে তো মেনে নিতে পারছি না। আমার তো আচ্ছা। একটা বাচ্চা আছে। বাচ্চাটার করবো? বয়সটা কত বাচ্চার? বাচ্চার এখন বয়স 3 বছর হয়ে গেছে। আচ্ছা, টেলিভিশনের ভলিউমটা একটু শূন্য করে দিলে ভালো হয়। আমি আমার ভয়েসটা শুনতে পাচ্ছি তো। বাচ্চার বয়স 3 বছর, রাইট? হ্যাঁ। হ্যাঁ। তো এখন হাজবেন্ড বিয়ে করেছেন কবে? হ্যালো। কতদিন আগে বিয়ে করেছেন হাজবেন্ড? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি তো। হ্যালো। আমরা ফোনে কথা বলি। হ্যাঁ, ফোনে শোনা যাচ্ছে। হ্যালো। আমি তো শুনতে পাচ্ছি না কথা। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শুনি। হ্যাঁ, থ্যাংক ইউ। বাচ্চার বয়স 3 বছর না? হ্যাঁ। বিয়ের কতদিন পরে, মানে বাচ্চা হওয়ার কতদিন পরে হাজবেন্ড বিয়ে করলেন আবার? 1 বছর 3 মাস ছিল বাচ্চার বয়স। যখন বাচ্চার বয়স 1 বছর 3 মাস তখন হাজবেন্ড আরেকটা বিয়ে করলেন, হ্যাঁ। এবং সেটা কি তোমাকে জানিয়ে করেছেন নাকি? না না, জানাই না। আচ্ছা না জানি। আচ্ছা, তারপর তুমি জানলে তারপরে কাম আমি করে? জানলাম। হ্যাঁ, আমি 2-2.5 মাস পরেই জেনে গেছি, বুঝে ফেলছি যে বিয়ে করতে হয়তো আরেকটা। কি করে বুঝলে? মানে তার আচরণে বুঝতেছিলাম, আমার থেকে দূরে দূরে ছিল, আচ্ছা, বিভিন্ন ভাবে বুঝতে পারলাম। দূরে দূরে ছিল, আর কি করছিল? আর ওরকম কিছু না, মানে এরকম দূরে দূরে ছিল। তারপরে একটু একটু তো সমস্যা হতেই পারে, যে মনে হচ্ছিল যে কেমন কেমন। তারপরে মোবাইল খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আর কি, এরকম। মোবাইলে খুঁজতে পেয়ে খুঁজে তারপরে পেলে কিছু হ্যাঁ, প্রমাণ হ্যাঁ, পেলে? আমার সন্দেহ হচ্ছিল আর কি, আচ্ছা, এরকম। আচ্ছা। আগে কখনো এরকম কিছু দেখি নাই। হুম, আচ্ছা। তারপর তুমি জানতে পারলে, তারপর কি হলো? তারপরে তো সে মিথ্যা তো বলবেই, অনেক কিছু বললো। প্রথমে স্বীকার করে নাই, মিথ্যা বললো, তারপরে স্বীকার করছে সবই। হুম তখন বলছে যে কিছুদিন বলতেছিল যে আমি ওটাকে রাখবো না, ছেড়ে দিব, কিন্তু পরে তো সে সিদ্ধান্ত নিছে। হুম। ঝামেলা চলছিল আর কি, এরকম যে ওটাকে আচ্ছা। আমি রাখবো না, ছেড়ে দিব। কিন্তু এখন তার সিদ্ধান্ত হলো দুইজনকে, দুই দিকেই, ওখানেও সে থাকবে গ্রামের বাড়ি, আমি এখানে ঢাকাতে আছি, আমি এখানে থাকবো, এরকম। আচ্ছা, ওই মেয়েটি গ্রামে থাকে? হ্যাঁ, গ্রামে আছে এখন। আচ্ছা, আর তোমরা দুজনেই শহরে আছো? হ্যাঁ। আচ্ছা, তো যখন তুমি বললে যে তোমার একজনকে ওকে ছাড়তে হবে, তখন উনি প্রথমে বলেছিলেন যে ছেড়ে দেবেন, হ্যাঁ। তারপরে কবে বললেন যে না উনি ছাড়তে পারবে না, দুজনকে ওনার লাগবে? উনি তখন ওই ওনার নিজেরই তো সিদ্ধান্ত আছে এখন, মানে বিভিন্ন ভাবে দেখতাম যে মাঝে মাঝে যায়, আচ্ছা। ছবি টবি তুলে, ওগুলা দেখলে তো স্বাভাবিক খারাপ লাগবে আমার। তখন ওই ঝগড়া হইতো, তখন এক পর্যায়ে আমি প্রতিদিনই জিজ্ঞেস করতাম যে এরকম কি চলে নাকি। আমি মানতে পারছি না মানসিক ভাবে, আমি তাকেও ছাড়তে পারবো না, এরকম আমার একটা বাচ্চা আছে, যেহেতু সংসারটা আমি করতে চাই। তো সেক্ষেত্রে আমি এটা বারবার প্রশ্ন হইতো, মানে ছাড়বে না হয়তো। তার বয়সটা আমার চাইতে অনেক কম মেয়ে, আর আচ্ছা। সেটা ওই মেয়েটাও জানতো না যে তার বাচ্চা আছে। ও, মেয়েটাও জানতো না? জানতো না তার বিয়ে আছে, বাচ্চা আছে, এরকম।
ও, মেয়েটাকে কিছু না জানিয়ে বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপর তো মেয়েটা পরে এক বছর পরে মেয়েটাও যে জানছে এখন। হুম। এখন এইভাবে চলতেছে। এখন আমার তো এইভাবে মানে মেনে নেওয়াটা খুবই কঠিন, কারণ আমার তো যাওয়া সম্ভব না, আমার তো একটা বাচ্চা আছে হুম। যেহেতু, আর বাচ্চাটা খুবই বাবাকে পছন্দ করে। আচ্ছা, সো এখন কি হচ্ছে? হাজবেন্ড যখন গ্রামে যাচ্ছেন তখন তোমার মনটা খারাপ হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, কিন্তু তুমি মানে তোমার তো তাহলে আর কতদিনের বিয়ে তোমাদের? আমাদের 6 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। 6 বছর। এখন বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 3+। আচ্ছা, 3 বছর প্লাস। 3+। আর ওই বিয়েটা তোমার হাজবেন্ড করেছেন কবে? 2 বছর হলো এখন। ওখানে কি কোনো সন্তান আবার হয়ে গেছে? না, এখনো হয় নাই। তুমি কি আইডেন্টিফাই করতে পেরেছো, মানে তার ওয়াইফ কে, বা মানে সেটাকে বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে মানে হবে কিনা আমি প্রশ্ন করি না এগুলা, যদিও আমার ভালো লাগে না ওগুলো প্রশ্ন করতে। না, কিন্তু তুমি আন্দাজ করতে পারছো যে মানে হতে পারে, হয়তো এরকম হতে পারে, এখনো হয় নাই। না, কিন্তু মেয়েটিকে কি তুমি আইডেন্টিফাই করতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কথা হয়েছিল একদিন আমার সাথে। সরি? কথা হয়েছিল আমার সাথে একদিন ওর সাথে। কথা হয়েছে। হুম। ওকে, তো তুমি কি বললে ওকে, মেয়েটিকে? ও তো জানে না, ওর তো কোনো দোষ নাই আসলে, এটা তো আমি বুঝতে পারছি আমার হাজবেন্ডেরই দোষ। এখন আমি কি করতে পারি? আমি একটা চাকরি করি ছোট। হুম হুম। তুমি একটা চাকরি করছো? হ্যাঁ, আমি আগেও চাকরি করতাম, বাচ্চা হওয়ার কারণে চাকরিটা বন্ধ হয়েছে। হুম। তারপরে আবার শুরু করছি, বাচ্চা 1 বছর হয়েছে আমি চাকরি করতেছি আবার। আচ্ছা, জয়েন ওকে করছি। ওকে। তো তোমার এখন কি মনের অবস্থা কেমন চলছে? মনের অবস্থা কি, আমার মনে তো একটা মানে আতঙ্কই চলে সবসময়। মনে হয় যে আমার বাচ্চাকে রেখে চলে যাবে, আমাদের জীবনটাই অন্যরকম হয়ে যাবে, এরকম মনে হয় শুধু। আচ্ছা। আমাদের সাথে থাকবে না, এরকম লাগে, এরকম মনে হয়। হুম হুম। তো এই ডিপ্রেশনে ভুগতেছি আর কি কন্টিনিউ। আর বেশি রকম প্রতিনিয়ত আমি কাজ করতেছি, আমার এসবই ভুলতে পারতেছি না, মানে এগুলাই মনে হচ্ছে। হ্যাঁ, 2 বছরে আমি ভুলতে পারি না এটা। খুবই, এটা তো হবারই কথা আসলে। আর তার সাথে আমার অনেক দিনের রিলেশন ছিল, 10 বছর রিলেশন করার পরে বিয়ে ও, দিয়েছি। তাহলে তো তোমাদের 6 বছরের বিবাহিত জীবন, আর হচ্ছে আগের 10 বছরের সম্পর্ক, তার মানে 16 বছর। 16 বছর একসাথে ছিল। হ্যাঁ। এখন ভুলা খুব কঠিন। আর সবাইকে জানেও, আত্মীয় স্বজন সবাই জানেও না, হয়তো ফ্যামিলির 2-1 জন এইরকম জানে, আমি কাউকে জানাইও না। তুমিও বলনি কাউকে? না, বলা সম্ভব না, কারণ মান সম্মানের বিষয় একটা। আমার আচ্ছা। হাজবেন্ড ছোট হবে, আমি এই জন্য কাউকে এভাবে বলা যায় না। বাবা, তুমি তো অনেক ভালো একটা মানুষ। তোমার পরিবার জানেন? পরিবারের 2 জন জানে, সবাই জানে না। তোমার মা? মা এখন জানে, আর আমার একটা ছোট খালা জানে। হুম। ওরা কি বলছে তোমাকে? ছোট খালাটা এরকমই, কি বলবো, আমি তো সম্পর্ক করে বিয়ে করছি এরকম, আর এরকম বলে। কিন্তু সবাই তো আর এরকম এইটা নিয়ে মানে ওনাদেরও টেনশন, সবাই একটা সমস্যার মধ্যে আছে, চিন্তা ভাবনা করে, কিন্তু এই ঝামেলা করতে চাইতেছি না। হুম। তোমাদের দুজনের বয়স কি কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিভাবে পরিচয় তোমাদের? কিন্তু চাকরির মাধ্যমেই পরিচয়। আচ্ছা, চাকরি করতে গিয়ে পরিচয় হয়েছে। ওকে, তো তুমি আজকে আমাদের কাছ থেকে কি জানতে চাইছো বলো তো? মানে আমি এখন কি করতে পারি, মানে আমি তো মানতেও পারতেছি না। এখন আমার বাচ্চা আছে যেহেতু, আমি এখন এটা নিয়ে এই সবসময় মানে কি করতে পারি, একটু প্রশ্নটা একটু করো। মানে তুমি তো খোলা প্রশ্ন করেছো, ওপেন কোশ্চেন করেছো, মানে প্রশ্নটা যদি আরেকটু তথ্য দিয়ে বলো আর কি, মানে কি করতে পারি বলতে তুমি যদি মানে আমি তো ওনার সাথে থাকবো কি না, মানে উনি কি আমার সাথে থাকবে, আমি তো এখন সমস্যার মধ্যে আছি। বিশ্বাস করা তো কঠিন মানুষকে, তাই না? হ্যাঁ, আমার সাথে তো প্রতারণাই হয়েছে একরকমের। একদম। হুম। আর তোমার সন্তানের বয়স কত যেন বললে? 3 বছর প্লাস। 3 বছর। ও তো আর কিছু বুঝতে পারছে না, না? না, ও বাবাকে খুব পছন্দ করে, ছেলে বাচ্চা। ছেলে না? হুম। ওকে। হ্যাঁ, তোমার এখন প্রশ্ন হচ্ছে তুমি থাকবে কিনা, সেই উত্তরটা তো আসলে এখান থেকে দেওয়া খুবই মুশকিল। খুব বড় একটা সিদ্ধান্তের কথা বলছো তুমি। তুমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, একটু লাইনে থাকো।
আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমি বুঝতে পারছি আপনি খুব কঠিন একটি মুহূর্ত পার করছেন। আপনি একটা কথা বললেন যে আপনার খুব আতঙ্ক কাজ করে হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে যাবে কিনা। এছাড়া আতঙ্ক ছাড়া আর কোনো অনুভূতি কি হয় হাজব্যান্ডের প্রতি? মানে হাজব্যান্ডের প্রতি এখন আপনার কি মনোভাব কাজ করে, এটা একটা প্রশ্ন। এরকম তো হওয়া স্বাভাবিক, হয়তো আমার এটাই কাজ করে যে সে চলে যাবে, আমার বাচ্চাটা কষ্ট পাবে। আচ্ছা, আর আমি হাজবেন্ডের এখন- সাথে এখন আপনার সম্পর্কটা কেমন যাচ্ছে? মানে রেগুলার কথা হচ্ছে বা ইমোশনালি আপনি কানেক্টেড ফিল করছেন কিনা হাজবেন্ডের সাথে? না, আমার মনে হচ্ছে যে ও তো স্বাভাবিক একটা বিয়ে করছে, ওখানে হয়তো মেয়েটার বয়স কম, আচ্ছা, ওখানে আচ্ছা। তার মনটা থাকবে, আমার প্রতি তো তার আকর্ষণ থাকবেই না, যেহেতু সে বিয়ে করছে, এরকম মনে হয়। আপনার আকর্ষণের জায়গাটা একটু জানতে চাচ্ছি না, আপনার কি এখনো হাজবেন্ডের প্রতি সেরকম আকর্ষণ কাজ করছে কিনা? হ্যাঁ, অবশ্যই, আমার তো হাজবেন্ড, সে পছন্দের মানুষ, সেটাই। আর সে আচ্ছা। তো আর ওইরকম আর করবে না, পুরুষ মানুষ যেহেতু। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে আপনার শ্বশুর বাড়িতে কেউ এই বিষয়টা জানে কিনা বা হ্যাঁ, জানে, সবাই জানে এখন। তারা কি বলছে, তারা এই বিষয়টাকে কিভাবে তারা দেখছে? ওই দুইজনকেই, মানে ওখানে যে আছে সে এখানে থাকবে, আমি যেখানে আছি সেখানে থাকবো, এরকম স্যাক্রিফাইস করতে বলে। আচ্ছা, আরেকটা বিষয় বললেন যে আপনার মেয়েটার সাথে কথা হয়েছে, হ্যাঁ? তো মেয়েটা, আপনি বললেন যে মেয়েটাও জানতো না, কিন্তু মেয়েটা যখন জেনেছে তারপর মেয়েটা কি সিদ্ধান্ত নিতে পারে বা এই বিষয়ে কি মেয়েটার সাথে আপনার কোনো কথা হয়েছে? না, সিদ্ধান্ত বলতে সে, আমি একবার, উনি আমাকে বলতেছিল, ওনাকে বলতেছিলাম যে কি করবে, উনি বলে নাই, উনি বলতেছিল স্বামী তো কি করবো এখন, আমার কি করা মানে আচ্ছা। সে কেন কি করবে এখন, তার স্বামী এখন। আচ্ছা, বুঝতে পারছি। টিভির ভলিউমটা জিরো করেছো? হ্যাঁ, ভলিউমটা জিরো করে কথা বলো, কেমন? ফোনে কথা বলো। হুম হুম। ঠিক আছে। তোমার প্রশ্ন শেষ? শেষ প্রশ্নটার উত্তর পেয়েছো? জি, পেয়েছি। জাহিদ। এমনিতে আপনার ঘুম খাওয়া এগুলো কি ঠিক আছে? কাজকর্মে মনোযোগ? হ্যাঁ, না, এগুলো ঠিক নাই। কোনো বড় ধরনের ঝামেলা হচ্ছে কোথাও? ঝামেলা হয়, ঘুম হয় না মাঝে মাঝে, রাত্রেবেলা বেশিরভাগই কান্নাকাটি, মানে নামাজ পড়ি, কান্নাকাটি করি, এগুলা বেশি করি, রাস্তায়ও হাঁটতে হাঁটতে কান্নাকাটি করি, এরকম করি। মানে ভুলতে পারতেছি না, টোটালি বুঝতে এই পারছি। জিনিসটা আমি ভুলতেই পারতেছি না, মাথা থেকে নিচে, মানে মানে একেবারে জেরে ফেলে দিব এরকম পাচ্ছি না। আপনি খুবই অস্থির হয়ে আছেন, কনফিউজড হয়ে আছেন, তাই না? আর সে যখন বাড়ি চলে যায়, যখন যাবে ওই মেয়েটার কাছে, তখন আমি পাগলের মতো হয়ে যাই, খাওয়া দাওয়া সব বন্ধ, আমি পাগলের মতো, বুঝতে মানে পারছি। কাজ করা খুব কঠিন হয়ে যায়, আমি চাকরি করি সেখানে কঠিন, মানে কাজটাও ঠিক মতো করতে পারি না। আপনি কোনো প্রফেশনাল সেবা নেননি এখন পর্যন্ত, না? হুম। কারো কাছে মানে থাকে না, কাউন্সেলিং নিলেন বা ডাক্তার দেখালেন, এমন না, কিছু না, না। করেননি? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, আমার একটু একটা প্রশ্ন ছিল যে তুমি যে মানে এত কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ, অনেক সময় বাচ্চারা কিন্তু বলে না কিছু, কিন্তু তোমার কি মনে হয় যে বাচ্চাটাও কিছু না বললেও ওর উপরেও একটা প্রভাব পড়ছে এটার? পড়ছে, ওই ও বাবা যখন থাকে না তখন অনেক, মানে ঘরের মধ্যে অনেক কিছু করে সে, কি কান্নাকাটি করে? করে, আর হ্যাঁ, আর বকাবকি করে, খাইতে চায় না, এরকম করে। মানে ও একটু মানে একটু টেম্পার ট্যান্ট্রাম, যেটা মানে একটু হ্যাঁ, হ্যাঁ। একটু রাগারাগি করছে বেশি। হুম। ওকে কিছুটা আন্দাজ করতে পারে বাবা যখন দেশে, বাবা কত ফ্রিকোয়েন্টলি বুঝে যাচ্ছেন? মনে হয়, বুঝে বুঝে। হ্যাঁ, বোঝার কথা, কিন্তু 3 ওর বছর কিছুটা তো। বুঝে না, কিন্তু বুঝে, বাবা চলে গেছে তখন হ্যাঁ। বাবাকে বকাবকি করে। কি বলে বকে ও? বাবা চলে গেছে, আসুক, মারবো বাবাকে, ঘরে ঢুকতে দিব না, এরকম করবে। আচ্ছা, আর ও তোমার মুখের দিকে তাকালেও তো বুঝতে পারে যে তোমার হ্যাঁ, মুখটা। বুঝতে পারে, আমি কান্নাকাটি করলে ও বলে, তুমি কান্দো না, আমি আছি তো, আমি আছি তো, আরে, এরকমই কান্না করে। ওর উপর, মনের উপর দিয়ে কিন্তু অনেক একটা চাপ যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ওর বাবা কি এটা বুঝতে পারেন যে বাচ্চাটার উপরেও একটা মানে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে? এটা কি বাবা বুঝতে পারেন? জানি না ও বুঝতে পারে কিনা, কিন্তু অনেক কিছু, বাবার সাথে নামাজ পড়তে যায় তো, বাবা গেলে বলে আমি নামাজ পড়তে যাবো বাবার সাথে, আমি বাবা তো নাই, তুমি নামাজ পড়তে কিভাবে যাবা, শুক্রবার নামাজ পড়তে যাবো বলে কি, পরে অনেকক্ষণ বাবা নাই, যাবা কিভাবে, পরে একদিন বলতেছে কি যে বাবা থাক, আমি একাই যাবো নামাজ পড়তে। একাই যাব নামাজ পড়তে? কত ফ্রিকোয়েন্টলি যাচ্ছে প্রশ্ন গ্রামে কর। ওটা। আমার আরেকটা প্রশ্ন ছিল যে আপনার হাজবেন্ড হচ্ছে মানে কতদিন পর পর যায় বা ওখানে কতদিন থাকে, আপনাদের সাথে কতদিন থাকে? শোনা গেল না। ওখানে সব 15 দিন পরেও যায়, 1 সপ্তাহ পরেও যায়, আবার 1 মাস 20 দিন পরেও যায়।
গিয়ে কয়দিন থাকে হয়তো। ওখানে? ঈদে 6 দিন ছিল, ঈদে আমাদের সাথে ছিল না। আচ্ছা আচ্ছা। ও ঈদ ও তখনই করেনি বলছে তোমাদের যে সাথে? নামাজ ঈদ পড়তে করেনি? যাবে। তোমাদের সঙ্গে ঈদ করেননি? না, আমাদের সাথে ঈদ করে না। যে 2 বছর বিয়ে করছে 2 বছরে আমাদের সাথে ঈদ করে না, ওর মেয়েটার সাথেই করে। তো তোমার ঈদের দিন তো তোমার বাচ্চাটার অনেক কষ্ট হবার কথা। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। বাচ্চাটাও কান্নাকাটি করে, রান্নাও করি না, সময়ও রান্না করি না, কিচ্ছু করি না। ওই বুঝেও না ঈদের দিনটা কি। আপনি কি আপনার শ্বশুর বাড়িতে যান, বা আপনার ছেলের সাথে কি আপনার না শ্বশুর না, আমি যাই না ওখানে। ও আপনার মেয়েটা সন্তানের সাথে আপনার মানে ওর দাদা দাদি বা যায়। না, ওর দাদা দাদি নেই, ওর ফুপু আছে, ওদের সাথে মোবাইলে কথা বলে। ওকে নিয়ে যাইতে চায় শুধু, কিন্তু আমাদের সবাইকে নিয়ে যাইতে চায় না, আচ্ছা আমাকে সহ নিতে চায় না। আচ্ছা, তাহলে আপনি খুব একা হয়ে গেছেন। হুম। আচ্ছা, ও যে বাচ্চাটা যে ঈদ, বাবা যে ঈদ করছে না বিয়ের পর থেকে, এটা এটা যে বাচ্চাকে কতটা ক্ষতিগ্রস্ত করছে বা মানসিকভাবে ক্ষতি মানে ইম্প্যাক্ট করছে, এটা কি বাবা জানেন? তুমি কি বলেছো বাবাকে? বলি, এটা বললে কি হবে, মানে বলে আমি সব সময় তো আমাদের সাথে থাকে, এইটুকু স্যাক্রিফাইস করতে হবে না, ওই মেয়েটাও তো স্যাক্রিফাইস করতেছে, এরকম বলে। কিন্তু তোমার পারমিশন ছাড়া যে বিয়ে করলো, এটা তো আইনত একটা অপরাধ। সেটা কি, সেটা নিয়ে কোনো ওটা কিছুই মনে করে না। সে মনে করে যে আমাকে মামলা করে দাও, আমি করছি, আমাকে মামলা করো, এইভাবে বলে। এখন সবাই তো আর এগুলার মধ্যে যাইতে চায় না, মামলা মুকদ্দমা এগুলোর মধ্যে যাইতে চায় না, আবার এগুলা সাপোর্ট সবাই করে না, সেটা এরকম। মানে এতদিনের সম্পর্ক তোমাদের, মানে ও বললেই পারতো আর কি তোমাকে, তাই না? মানে না বলে না জানিয়ে কাজটা করেছে। মানে তোমার তো ধাক্কাটা, দুটা ধাক্কা লেগেছে। একটা হচ্ছে আরেকটা বিয়ে করা, আরেকটা হচ্ছে তোমাকে কিছু জানায়নি আর কি। তো অনেক বড় একটা ধাক্কা খেয়েছো তুমি। আমরা আলোচনা করি, আর আমাদের সবার অনেক শুভকামনা তোমার জন্য থাকলো, অনেক আদর থাকলো, তোমার বাচ্চার জন্য অনেক দোয়া। ওকে, আচ্ছা, আগে আমার কাছে যেটা মনে হচ্ছে, তার কিন্তু একদম সাপোর্ট সিস্টেমটা কিন্তু টোটালি জিরো মনে হচ্ছে আমার। হ্যাঁ, হাজব্যান্ডের তো অ্যাবসেন্স আছে, তারপর শ্বশুরবাড়ির কারোর সাথেও কিন্তু তার সেই ধরনের কানেকশন নেই, বা তারা সাপোর্ট করছে না। এবং বাবার বাড়িরও বললে 1-2 জন হয়তো জানে, তারা জেনেও হচ্ছে বলছে কি আর করা যায়। তো উনি কিন্তু একা একাই হচ্ছে জিনিসটাকে ডিল করছে বা কষ্ট পাচ্ছে। বাবার বাড়ির কথা কি বললো? বাবার বাড়ির কথা বলেছে 2 জন জানে, খালা এবং মা, এবং তারাও বলেছে যে বাবা কি- বোধহয় নেই বললো। হ্যাঁ, বাবা কি আছেন? বাবার কথাটা আসলে আমরা হয়তো জানতে চাইনি। এই 2জন মানুষ জানেন, এবং এই 2জন মানুষই এটা বলেছে যে এখন আর কি করা। তো তার সোশ্যাল সাপোর্টটা একদমই নেই, একা একাই কষ্ট পাচ্ছে। এবং স্যারের প্রশ্নতে উনি কিন্তু বললেন যে উনি মন খারাপ থাকে, কান্নাকাটি করে, তো তার মধ্যে ক্লিনিক্যাল ডিপ্রেশনও ডেভেলপ করতে পারে। তো তার এখন প্রথম আমি থাকবো কি না থাকবো, তার থেকে বেশি হচ্ছে তার ভালো থাকাটা। তিনি যখন নিজে ভালো থাকতে পারবেন, তখন কিন্তু তার জন্য সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হবে। যেহেতু বাচ্চাটাও ছোট, এবং উনি বললেন আমি খুব ছোট একটা চাকরি করি, তার মানে সে হয়তো অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি স্বাবলম্বী নন। মানে একা একা সংসারটা চালানো ছেলে সহ কঠিন কঠিন। হবে আর কি। এবং একটা বিষয়, তার মধ্যে কিন্তু একটা আতঙ্ক আছে যে ও যদি চলে যায়, তার মানে সে কিন্তু হচ্ছে এক ধরনের ইনসিকিউরিটি ফিল করছে যে যদি চলে যায় তাকে ধরে রাখতে হবে। শুধুমাত্র এটা হচ্ছে ভালোবাসার সম্পর্কের খাতিরে না, বাচ্চাটার কথা বললো, মানে হাজব্যান্ডের যে তাদের প্রতি দায়িত্ব, সেই জায়গা থেকেও হয়তো সে চাচ্ছে যে সম্পর্কটা টিকিয়ে রাখতে। তো আমি এটাই বলবো যে আগে ডিসিশন নেওয়ার আগে সে আগে নিজে একটু ভালো থাকুক। হ্যাঁ, তার যে লো মুড এপিসোডটা যে যাচ্ছে, সে যদি নিজে সোশ্যাল সাপোর্টটাকে আরেকটু সিক করতে পারে, যে তার আসলে কে তাকে সাপোর্ট বলতে তুমি কি মিন করছো? সোশ্যাল সাপোর্ট বলতে আমি বোঝাচ্ছি যে ফ্যামিলিগত দিক থেকে কেউ হতে পারে, বা তার বন্ধু বা তার কলিগ, মানে আমরা আশেপাশের মানুষদের কাছ থেকে যে সাপোর্টটা পাই, এটা মানে ও তো আসলে ব্যাপারটাকে মানুষের কাছে বেশি বলতে চাচ্ছে না, বলতে এখানে ও চাচ্ছে একটু না। একটা শেমও কাজ করছে। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে জিনিসটা তো আসলে সবাই জানবে, বা এটা তো ঘটেছে, আমি আসলে লুকিয়ে কি পাচ্ছি, এটা তো একটা ফ্যাক্ট যে তার হাজব্যান্ড বিয়ে করেছে, এবং এটা কিন্তু কিছুদিন পরে হলেও কিন্তু সবাই জানবে। তো সে এটা নিজের মধ্যে এক ধরনের অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে কিনা, যে এটা হ্যাঁ সবাই জানতে পারে এবং এটা ঘটেছে, এটা আসলে লুকিয়ে রাখার কিছু নেই। আমার মনে হয় উনি লুকিয়ে রাখাতে আরও বেশি কষ্ট পাচ্ছেন, যে একটা সোসাইটির একটা প্রেশার, বা যে সবাই কি লোকে কি বলবে, এই চিন্তাটা থেকে যদি উনি বের হয়ে আসতে পারেন, কারণ এখানে কিন্তু তার নিজের কোনো অপরাধ এখানে নেই, দুর্বলতা নেই, তিনি কিন্তু করেননি, তিনি কিন্তু অনেস্ট ছিলেন। এখন পর্যন্ত কিন্তু সে চাচ্ছে যে এই সম্পর্কটায় থাকতে।
তাহলে এটা তো তার কোনো দুর্বলতা না। তো এটা যদি সবাই জানে আসলে কি হবে সেটা নিজেকে প্রশ্ন করতে পারে। হয়তো তিনি ভাবছেন যে এটা নিয়ে তার আরও শেমের মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু এটা কিন্তু তার শেম না, তার লজ্জা না। হ্যাঁ, এবং এখানে আসলে আমি সোশ্যাল সাপোর্টের কথা কেন বললাম, আমরা কিন্তু মানুষের সাথে শেয়ার করলে বা আরেকজন যখন এসে আমার হাতটা ধরছে সেটাও কিন্তু আমাকে ভালো থাকার একটা পথ তৈরি করে দেয়। হ্যাঁ, আমি উনি যদি একাই থাকেন, একা থাকে, উনি কিন্তু আরও ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলে যাবেন। তো এটা খুব ভালো একটা দিক যে উনি একটা জব করছেন, কিছুটা হলেও কিন্তু ওনার ওখানে সময় কাটছে বা ওটা থেকে কিছুটা হয়তো ফাইন্যান্সিয়াল হেল্প নিজেকে করতে পারছেন। যদি সম্ভব হয় উনি যদি এই জায়গাটা আরেকটু ফোকাস করেন কিভাবে সে ফাইন্যান্সিয়ালিও একটু মানে নিজের প্রতি ডিপেন্ডেন্ট হতে পারে, হ্যাঁ, এই জায়গাটা নিয়ে একটু কাজ করতে পারেন। তার হচ্ছে খালা বা মা ছাড়া আর কার কাছে বললে সে হয়তো কিছুটা হলেও মানসিক একটা সাপোর্ট পাবে, সেই জায়গাটা একটু এক্সপ্লোর করে দেখা। এবং কাউকে জড়িয়ে ধরে কাঁদলেও তো একটু হালকা হয়, হালকা হয়। এবং যেটা মনে হয় যে উনি যতটা অসহায় ভাবছেন নিজেকে, আমার মনে হয় উনি আসলে অতটা অসহায় নন। হ্যাঁ, কারণ এত কিছুর পরও কিন্তু সে জবটা করে যাচ্ছে, বাচ্চার জন্য সে লড়ে যাচ্ছে। তো আমরা আসলে খুব ফিল করি, মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে খুব অসহায়, আমার কোনো অপশন নেই। কিন্তু তারপরও কিন্তু যেহেতু আমি এতটা পথ পেরিয়ে এসেছি, বাচ্চা হওয়ার পরে উনি জবটা ছেড়ে দিয়েছিলেন, আবার শুরু করেছেন। তার মানে কিন্তু তার মধ্যে সেই মনোবলটা বা ঘুরে দাঁড়ানোর মতো এক ধরনের মানসিক শক্তি আছে। তো এটাকেই সে যদি সামনে রেখে আরেকটু এগিয়ে যায় এবং নিজের প্রতি যদি একটু যত্নশীল হয়, মানে হাজব্যান্ড ফোকাস না থেকে তার আর ভালো থাকার আর কি ওয়ে আছে। যেমন আমি সবসময় বলি, যে কোনো দাম্পত্য সম্পর্ক নিয়ে আসুক বা রোমান্টিক সম্পর্ক নিয়ে আসুক, প্রেমের সম্পর্ক নিয়ে যখন কোনো সমস্যা হয়, আমরা যখন আমার সব এনার্জি, মানসিক শক্তি একটা মানুষকে কেন্দ্র করে রাখি, তখন ওই মানুষটা থেকে যখন আমি না পাই, তখন কিন্তু কি হয়, আমরা খুব বেশি ফ্রাস্ট্রেট হয়ে যাই। তো আমাদের কিন্তু ভালো থাকার আরও অনেক দিক থাকে। তো আমি হাজব্যান্ড ফোকাস না থেকে আমি যদি একটু নিজেকে নিয়ে ভাবি, আমি নিজেকে 5 বছর পর কিভাবে দেখতে চাই বা আমি আমার সন্তানকে কিভাবে দেখতে চাই, মানে একটু ডিফোকাস করা হাজব্যান্ডকে। তো উনি যখন এভাবে করে চিন্তা করে নিজে একটু ইমোশনালি স্টেবল হবে, একটু স্ট্রং হবে, তখন কিন্তু তার জন্য সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হবে। ওকে। এবং আমার যেটা মনে হয় এর সাথে এটুকু অ্যাড করা যায় যে আমার যে সোশ্যাল সাপোর্ট যেটা বলছিলেন, সোশ্যাল সাপোর্ট কিন্তু আমার হাজবেন্ড একটা বিয়ে করে ফেলছে, এটা যদি আমি নাও বলতে চাই, না বলে না বললাম, সোশ্যাল সাপোর্ট তো আমার অন্যভাবেও আসতে পারে। যে আমি একটা জব করতে চাই, আমি কারোর সাথে গল্প করে ভাল লাগে, আমি একটা থাকে না যে একটা সংগঠন বা কোনো কিছুর মধ্যে গেলে আমার সময় কাটে, মানে সোশ্যাল সাপোর্ট বলতে আমি আমাদের এমন এখানে কিছু মানুষের সাথে সংগঠনও তো ওরকম করে দাঁড়ায়নি কিছু। মানে আছে কিছু কিছু যে আছে, যেমন ধরা যাক মানবাধিকার সংগঠন আছে, মহিলাদের সংগঠন আছে, তারপরে পরিবেশবাদী সংগঠন আছে, মানে কিছু কিছু আমি বলতে চাই আমার মানসিকতায় যায় এমন কিছুর সাথে যদি আমি ইনভলভ থাকি, আমার একটা পরিচয় হয়, আমার একটা বিলঙ্গিংনেস থাকে। তাহলে আমি এই যে আমার হাজবেন্ডকে নিয়ে সারাক্ষণ অকুপাইড থাকি, ও তো বিট্রে করলো, তাহলে আমি কিন্তু পুরো 100% লসে আছি। কিন্তু আমি যদি ওর থেকে ইমোশন কিছুটা উইথড্র করে আমি একটা সংগঠনের মধ্যে দিলাম, আমি অন্য কিছু করলাম, এটা করলাম সেটা করলাম, তাহলে হাজবেন্ডের প্রতি আমার ইনভেস্টমেন্টটা কমায় দিলাম। তাকে অবহেলা করা না, কিন্তু আমি টোটাল ঠেলে দিয়ে তার ফলে আমার লস যখন হবে 100% লস। এটা যদি না থাকে, ঈদের দিন আমি আনন্দ করলাম, আমার কিছু মানুষের সাথে পরিচয় থাকলো, আমি সোশ্যালি ধর্ম মোতাবেক সব ঠিক রেখেই আমি সেমাইও রান্না করলাম, বাচ্চা নিয়ে বেড়ালাম, মানে এমন কিছু করলাম যে আমার হাজবেন্ড তার দ্বিতীয় পক্ষের কাছে চলে গেছে, তার মানে আমার কান্নাকাটি করে ঈদের দিন শুয়ে থাকতে হবে এমন কোনো কথা নাই। মানে হাজবেন্ড থাকলে আমি আনন্দিত, হাজবেন্ড না থাকলেও আমি আনন্দিত থাকতে পারি। আমার বেবি আছে, বেবির সাথে আমি সময় কাটালাম, মানে হাজবেন্ড একটা অপরিহার্য অংশ, এটা না থাকলে আর চলবে না। এই স্ট্যান্ড থেকে সরে গিয়ে আমার নিজের অস্তিত্ব নিয়ে দাঁড়াই। এমন একটা টাইম আসতে পারে যখন হাজবেন্ড না থাকলে আমার কিছু যাবে আসবে না। এই যে আমার অস্তিত্ব নিয়ে দাঁড়ানো, এটা করতে পারলে তখন যেটা হয়, মন খারাপটা কমে যাওয়ার চান্স আছে। এছাড়া এটা খুব কঠিন জাহিদ, তুমি তো বলছো, কিন্তু যত শুনছি আমার কঠিন লাগছে। কেন? বিকজ আমাদের ও তো অনেক দিনের সম্পর্ক, তো 16 বছরের সম্পর্ক, তাই না? ও ভীষণ বড় ধাক্কা খেয়েছে। আর বিট্রিয়ালের কষ্টটা যেটা বলা হয় যে আমাদের সব রকম পেইনের চেয়ে এটা সবচেয়ে বেশি পেইনফুল। হাজবেন্ড তো বিট্রে করেছে, ওকে করেছে বটে, কিন্তু উনি তো বঞ্চনা, মানে ওর সাথে প্রতারণা করেছে। উনি কিন্তু সেটা কিছু করতে এই মুহূর্তে মানসিকভাবে রেডি না। যেহেতু রেডি না, মনে করা যাক আমি যদি আমার ইমোশনাল ইনভলভমেন্টটা অন্য কিছুর মধ্যে দিতে পারি,
অ্যাকসেপ্টেবল কোনো কাজ, যেখানে কোনো সমস্যা নাই, তো তাহলে যেটা হয়, যেমন জবটা কিন্তু একটা ইনভলভমেন্টের জায়গা, সে যদি 6 ঘন্টা 8 ঘন্টা বাইরে থাকে, তাহলে 8 ঘন্টা কিন্তু হাজব্যান্ডকে নিয়ে অত চিন্তাটা কম আসে। কিন্তু জব শেষে যখন ফিরে আসতেছে, তখন সে আরেকটা জায়গায় আসলো, এখন সে এখন কি করবে? যেমন বাচ্চাদের স্কুলে যখন মারা যায়, অনেক সময় গার্জেনরা বসে গল্প করে। আমরা দেখেছি, মানে আমার অভিজ্ঞতা বলে, অনেকে আছে এই একসাথে অনেকে বসে যার যার হাজব্যান্ডের নিন্দাও করে, কারণ হাজব্যান্ডরা অনেক সময় উল্টাপাল্টা কাজকর্ম করে, তখন এটা তো মনে একটা রিলিফ ফিল করে যে আমি কিছু বললাম কাউকে। তো এরকমই আমি বলতে চাই, এমন কিছু একটা দাঁড় করাক যেখানে ধর্মীয় বা সামাজিকভাবে কোনো অসুবিধা নেই, কিন্তু তার টাইমটাও কাটে এবং তার রিলিফ হয়। সেটাই হচ্ছে সোশ্যাল সাপোর্ট বলতে আমি এটা বোঝাচ্ছি। এক একজনের জন্য এক একভাবে জিনিসটা আসতে আমাদের পারে। সাপোর্ট গ্রুপ আসলে তৈরি হয়নি আমাদের দেশে, তাই না? এক্স্যাক্টলি। ধরা যাক একজন প্রতিবেশী, ধরা যাক একজন কাজের লোক, আমি গল্প করে যদি সাপোর্ট পাই সেটা হতে নিয়ে পারে। আসি একটু। আচ্ছা। হ্যাঁ, আমাদের আস্তে চট করে শেষ হয়ে যায়, তো বিলকিসের মনে হয় কিছু যোগ করার ছিল, তোমার দুজনেই পরে কিছু চাইলে যোগ আচ্ছা। করুন। ফোনটা নিয়ে আসি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আসলে কি আপনাদের 1 মিনিট কথা বলার সুযোগ আছে? 1 মিনিট কেন, অনেক মিনিট কথা বলার সুযোগ আছে। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু ফোনে আলাপ করতে চাইছি। আমার পরিবার নিয়ে আমার এনি টাইম দ্বন্দ্ব লেগে থাকে। আচ্ছা। হ্যাঁ, আমার পরিবার নিয়ে এনি টাইম দ্বন্দ্ব লেগে থাকে। আর আমি বেশি মনে কষ্ট পাই, উনি এই যে শতবার আমার থেকে ডিভোর্স চাইছে। আমার 3টা বাচ্চা আছে, একটা প্রায় 23-24 বছর, আর একটা ধরেন যে 15 বছর, 14-15 বছর। আচ্ছা। মেয়েটা হচ্ছে ধরেন 12 বছর। হ্যাঁ, আচ্ছা। উনি আমার থেকে এনি টাইম ডিভোর্স চায়। আর উনি সামান্যটুকু একটু ঋণে জর্জরিত হয়ে গেছিল। আমি মোটামুটি পরিবারকে ভালো চলার জন্য এই বলে না পাথর ভাঙা কষ্ট, তার থেকে বেশি কষ্ট করে পেয়েছি। কিন্তু আমার এরপরও আমার সংসারে এই যে ঝগড়া জাতি এটা লেগেই থাকে। আচ্ছা। এটার থেকে আমি কোন প্রকারে অনেক সময় চাইছি সুসেট করতে, অনেক সময় চাইছি পুষেও হারিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি এমন পেরেশানে পড়ে যাই যে এগুলির থেকে আমি বাইরে যেতে পারছি না। কিন্তু এক সময় টুকটাক একটু টাকা বেশি কামাইছি, এখন কিন্তু ইনকামটা আমার খুবই কম। আচ্ছা। কাজ করে লো আগের মতো 43 বছর মতো হয়ে গেছে, এখন আমার শরীর থেকে আগের মতো আগায় না। আমি কত এখনকার বয়স কত? এই ধরেন না 46। 46, 46। হ্যাঁ হ্যাঁ, জি। ওকে। এখন আমি জিনিসটা পরামর্শ চাইতেছি। আমি খুব ডিপ্রেশনে ভুগি অনেক সময়। ডিপ্রেশনে? এনি টাইম, মানে এনি টাইম আমার পরিবারে আমার থেকে ডিভোর্স পায় এবং আমাকে অকথ্য ভাষায় আমি যতটুকু বলি তার চাইতে আরো বেশি লেভেল। আমি একটা কথা বললে আমি বলি তুমি 5টা কথা বলো, আমার একটা কথাই 5টা কথা বলো, কিন্তু আমার একটা কথাই তুমি 20টা কথা কেন বলো, আর উচ্চস্বরে কথা বলে। এই সমস্ত নিয়ে আমাদের কি এটা কি বিয়ের পর থেকে এরকম হচ্ছে নাকি আস্তে আস্তে এই অবস্থা হয়েছে? এটা ওনাকে আমি যথেষ্ট পরিমাণে থালবাড়ি দোয়া সহ ওনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করি এই যাবৎ। কিন্তু এখন ওনার বয়স আর আমার বয়স প্রায় সেম। হ্যাঁ, প্রায় সেম। এখন হ্যাঁ প্রায় সেম। আচ্ছা। কিন্তু এখন কোন প্রকারে যে আমি যদি দেখা যায় যে দিনের 3টা বাজে আসলো, উনি সংসারে কাজ করতে আসে। যেমন আজকে ধরেন আমি বাসায় ঢুকছি 10টা বাজে। 10টা বাজে আসছি মনে করেন, তখন উনি কোন প্রকারে আমার সাথে বসে 2টা খাইতেও পারলো না। আমি খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করার পরে একটু আম কাটলাম, আমটা মুকুলা হয়নি, আমি খাইলাম, উনি খাইতে পারলো না, উনি কাপড় ধুচ্ছে। ওনার কাজের নিয়ম থাকে, মানে আমি ঘরে ঢুকলেই ওনার কাজে এনি টাইম। দিনের 3টা বাজে ঢুকলো দেখি উনি থাল বাড়ি ধুয়ে বাদ দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে তো আমার একটা অনুরোধ ছিল 1টার ভিতরে তুমি খাবারটা রেডি করে ফেলবা। এই সমস্ত নিয়ে ওনার সাথে আমার কি একটু কথা কাটাকাটি হলে আমার থেকে ডিভোর্স পায় এবং দেখায়। এটা কি বিয়ের পর থেকে তো এরকম ছিল না? অশান্তিটা শুরু হয়েছে কবে থেকে? অশান্তিটা বিশেষ করে শুরু হয়েছে ধরেন আজকে 3-4 বছর যাবত। কিন্তু উনি
ব্যবসাতে এই যে করে যে একটু সিলাই কাজ করে আর এই ব্যবসাতে নামছে, এরপর থেকে জিনিসটা বেশি ও। হয়েছে। আমি যেটা একটু উনি কিস্তির টাকা- উপার্জন বাড়াবার জন্য। কিস্তির টাকা টুকা কিছু নিয়ে বেশ সমিতির থেকে টাকা টুকা নিয়ে কিছু কাপড় টাপড় উঠাই মনে করেন কি ব্যবসা করতে চাইছে। ওর পর থেকে আমাদের ঘরে জামালাটা আমি যেটা মনে করি, আচ্ছা, কিন্তু আগে এটা ছিল না আমার ঘরে। এটা কতদিন হলো? এটা উনি নিজে একটু স্বাবলম্বী হতে চেয়েছেন, এটা কতদিন আগে? হ্যাঁ, এটা স্বাবলম্বী হইতে চাইছে। আমি নিজেও কিন্তু এটাতে একমত হয়েছিলাম। আমি ইসলামপুরের থেকে পর্যন্ত কাগজ টুকরো নিয়ে আসছি, বুঝছেন? এই দেখতেছি ওনার যে প্রাথমিক যে টাকাটা আছে কিস্তির টাকা, ওটা মনে করেন ওইটা দিয়ে ক্লিয়ার হয়ে যায়, আবার লাস্টে কিস্তির টাকা দিতে গিয়ে ওনার খুব টেনশনে দেখছি। তা আমি ওনাকে বলছি আমার 100 ভাগের টেনশন, তুমি 10 ভাগও কি খাবার করতে পারবা না। এটা আমার কথা না, এটা আল্লাহ নবীর হাদিস থেকে আসছে। তোমরা মেয়েরা টেনশন কম নিতে পারবা। হ্যাঁ, তুমি ফ্রি ভাবে টেনশন মুক্ত হয়ে চলার চেষ্টা করো, তোমার আর ব্যবসা করার দরকার নাই। আচ্ছা, এটা আমাদের এই যে নিজেদের 2-4 জনের ভিতরে একটা দরবারও হইতে মনে করেন, বুঝছেন? আচ্ছা। এই আর কি। তো এখন তো সন্তানরা একটু, সবচেয়ে বড় সন্তানের বয়স কত শুনলাম? ওই না, উনার বয়স হচ্ছে আপনার এই 24 ধরেন। সবচেয়ে বড় যে, আচ্ছা। আর ও সারাদিন যে কাজ করছে, যখন হাজবেন্ড অফিস থেকে আসছেন তখনও কাজ করছে, ও কি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি মেনটেন না করার না চেষ্টা না করে? না না না, পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে তো সবথেকে বেশি আমার ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তো আমার বেশি দুঃখ, আর ওইটা নেই আরো বেশি। হুম। উনি অত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন না কিছু? না 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 না, উনি ওইদিকে কিন্তু একেবারে মানে আমি সবচেয়ে বেশি আমার ব্যবসাটা হচ্ছে কাঠের ব্যবসা আর ফার্নিচারের ব্যবসা, আচ্ছা, রাঙামাটি আচ্ছা, শহর। ওকে। আমি বেশিরভাগ যে ফার্নিচার টার্নিচার নিয়ে চাকমারাদের ঘরে বা বাঙালিদের ঘরে, বড় বড় অফিসারদের ঘরে বা আর একটু মধ্যবিত্ত বৃষ্টি করে বিভিন্ন জায়গায় যাই। হ্যাঁ, আচ্ছা। আমার মতো কিন্তু উনি বিভিন্ন বাসায় যাওয়ার সুযোগ হয় না। হুম হুম। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি যে সমস্ত বাইরে দেখে আসি, ঘরে আইসা তুলনামূলক মানে 100 ভাগের আমি 40 ভাগ পাইলেও মানে আমি একজন মানুষ, কিন্তু আমি একেবারে ওই রকম না। আমার ওই হিসাব ছাড়া আমি জীবনযাপন করি আসছি, এটা কোনো রেকর্ড নাই। হ্যাঁ, হুম হুম। এগুলা নিয়ে আমি খুব কষ্ট পাই। আমার কথা হইলো, আমি টেবিলে বসে চা খাইছি, আমি এখান থেকে উঠতেছি, চার কাপটা আমি সরাই বলবো। আজকের কথা বলতেছি, আজকের কথা। আমি আজকে দুপুরে একা ভাত খাইছি, একা ভাতের টেবিলে যে প্লেটটা, ওইটা আমি বেশি নিয়ে এসে রাত্রে 10টা বাজে দিচ্ছি। এইগুলো নিয়ে আমি কষ্ট। আচ্ছা, আচ্ছা, ওকে। এটাই, আর কিচ্ছু না। মানে দুজনের মধ্যে অন্তরঙ্গতাটা কমে গেছে। হ্যাঁ, অনেক দূরত্ব। এরপরে গিয়ে আপনার এই যে এনি টাইম ঝগড়াঝাটির লেগে থাকে। আর শতবার উনি আমার থেকে ডিভোর্স চাইছে। আমি একবার যদি তুই করে ওকে কথা বলে, ও আমাকে 10 বারে বলতে এমনও দিন যায়। আচ্ছা, মানে ডিভোর্স করে ও কি করবে? মানে ওর কি কোনো স্বাবলম্বী থাকতে হবে? তো ডিভোর্স মানে না, স্বাবলম্বীর দিকেও উনার দিকেও তেমন কিছু না, আমার দিকেও কিছু না। তবে আমি যে ছেলে মানুষ, আমি যে অনেক কিছু করতে পারবে, কিন্তু আমার মেয়ে তো বড় হয়ে উঠছে। আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, ছেলে বড়টা বিয়ের উপযুক্ত হয়ে গেল। উনিও টুকটাক কামাই করে, কিন্তু উনি উনার মতো করে খরচ করে। এই যে পরিবারও বলে যে উনি সিলাই কাজ করি, উনি উনার মতো করে কামাই খরচ করে সংসারে। আমিও খরচ করি, কিন্তু আমাদের অবশেষে দেখি দিই। কিন্তু আমিও কম খরচ করি না। 30-40 হাজার টাকা প্রতি মাসে খরচই করি। 10,000 টাকা বাসা ভাড়া দিই মনে করেন। এই আর এগুলো নিয়ে একেবারে দুজনের কি শারীরিক সম্পর্কটাও হচ্ছে না? না, এইটা হয় না এইরকম। আচ্ছা, মাসও খবর থাকে না, এইরকমও হয়। 2 মাসও 1.5 মাসও খবর থাকে না, এরকমও হয়। আচ্ছা, মানে একটু দাম্পত্যটা খুব ভালো যাচ্ছে না আর কি, তাই তো? হ্যাঁ, এক কথাই এইটা, একদম এটাই। ওকে, একটু লাইনে থাকতে হবে। আমাদের কাছে প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হলো, এখন আমি কি করতে পারি? জিনিসটার থেকে আমি কিভাবে কি সুরাহা বাইর করতে পারি, বা নাকি
আমি বা আইনের আশ্রয় নিতে পারি বা নইলে বা কি সামাজিক আশ্রয় নিতে পারি কি আমার মানে এমন কোন এরকম কি মানে আইনের আশ্রয় বলতে কি মিন করা হচ্ছে? উনি আমার ব্যাপারে ওটা একবার ত্রিবল নাইলে ফোন দিয়ে আমার কিন্তু মেজাজ খিটখিট হয়ে যায়। কোন একটা আচ্ছা, জিনিস আচ্ছা। যদি আমার হয় না, আমার মেজাজ একেবারে ধরে রাখতে পারি না, আমি ভাঙচুর শুরু করি। এই যে যেটা সামনে হয় এটা ভাঙচুর করে আমার কি একেবারে তছনছ করে ফেলাই। আচ্ছা, ধরেন একটা হাতে প্লেট আছে বা একটা মোবাইল আছে বা একটা টিভি দেখতেছি, এই টিভি মনে করেন একটা উদাহরণমূলক কথা বলছি, সেটা ভাই এটা আমি ভাঙচুর করে আমার মেজাজ একেবারে ইয়া হয়ে যায়। আচ্ছা। ওটা বেশিক্ষণ মেজাজটা থাকে না, আমি ধরে রাখতে পারি না মেজাজটা। হুম। তো আইনের আশ্রয় নিলে কি মানে কি রকম আশ্রয় নেওয়ার কথা? উনি ত্রিপল নাইনে ফোন দিয়ে একবার পুলিশ আনছিল রাতের 1টা বাজে আমার ঘরে। আচ্ছা, আচ্ছা। ওকে। হ্যাঁ, অবশ্যই আমিও একটু বেশি করছি। আমি বেশি করছি বলতে মানে আমি ওই রাত উঠলে যেটা হয় আর কি। হুম। তো অবশেষে পুলিশে আমাকে বলতে আপনার সবচেয়ে আমার যে সবচেয়ে হচ্ছে ওনার মোবাইল, উনি অ্যান্ড্রয়েড সেট নিয়ে, হ্যাঁ, আর উনি একটু ওই যে আপনার অনলাইনে যে মোবাইলের যে ইয়ে আছে না, এই যে বৈধ এই সে মানে উজুরে তাবিজ দোয়া দেয় এই সমস্ত, এগুলিতে কিছু উনি টাকা পয়সাও খাওয়াইছে। ওনার নিজের মুখের কথা 1 লাখ টাকা মতো খাওয়াইছে, 70,000 টাকা মতো এমনি খাওয়াইছে, 3,000 টাকা নাকি এককাল নিয়ে দিতে ছিলেন না কোন জায়গার বাড়ি। হ্যাঁ, তো উনি কিস্তির টাকা নিয়ে বেশ, তুমি সেই কিস্তির টাকা নিয়ে কোনোদিন মনে করেন 2-4 হাজার টাকার আমাকে বাজারেও খাওয়াই না বা আমার পোলাপানের কোনো প্রাইভেটের বেতনও দেওয়া হয় না, কিছু না। সেই টাকা কি করছে না করছে ওনার আমি পুঁজি ফাট্টা বলতে আমি ওনার থেকে জিরো দেখতেছি। আচ্ছা। এবং আমিও যা দিছি 20-50,000 টাকা 60,000 টাকা মতো আমি ক্যাশ টাকার ওনাকে সহযোগিতা করছি মাল টাল দিয়ে। ওনার থেকে পুঁজি ফাট্টা বলতে কিচ্ছু না। এই টাকা কি করছে না করছে বলে তোমার সংসারে খরচ করছে। আমি যে আমার সংসারে তুমি কেন খরচ করবে? আমি বলছি তোমরা এরকম খরচ করবা না, তোমরা এরকম খরচ করবা, যেদিন আমি খামে যাই ওই দিনে তোমরা খরচ করবা। হ্যাঁ, কোনো কারণে যদি তোমরা 1 প্যাকেট লবণও আনো, রাত্রে এসে আমার থেকে লবণের প্যাকেট টাকা নিয়ে নেবে, বা আজকে দিতে পারছি না 2 দিন পরে হলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন আছে মনে হয় কিছু, ওরা একটু প্রশ্ন করবে। আচ্ছা, আমার অনেকক্ষণ ধরে প্রশ্ন হ্যাঁ, করতে চাচ্ছি। আমার যে প্রশ্নটা আপনি বললেন যে আপনার ওয়াইফও হচ্ছে ব্যবসা করছে, তো আপনাদের সংসারের খরচগুলো কি আপনারা কিভাবে মেনটেন করছেন? সেটা কি শুধুমাত্র আপনার টাকায় চলে নাকি দুজন কন্ট্রিবিউট করছেন? না 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 না, আমার টাকাই চলে। আপনার টাকাই চলছে। আরেকটা বিষয় বললেন আপনার ওয়াইফ খুব উচ্চস্বরে কথা বলে, চিৎকার চেঁচামেচি করে, মানে ঠিক এক্স্যাক্টলি কোন কোন ঘটনায় তিনি আপনার সাথে চিৎকার চেঁচামেচি করেন সেগুলো কি না, বলতে পারেন? উনি একেবারে প্রতি ক্ষেত্রে আমি ওনার অবজার্ভ করছি, ওনার বাচ্চাদের কথা বলার সাথে উনি উচ্চস্বরে কথা বলেন। বাচ্চাদের সাথে উচ্চস্বরে বলছে? হ্যাঁ, যেটা আমার পছন্দ না। মেয়ে মানুষ হয়ে এভাবে উচ্চস্বরে কথা বলাটা আমার একদম পছন্দ না। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ যে আপনি একটা জিনিস বলেছেন যে আমিও একটু বেশি করে ফেলেছি। এই যে বেশি করে ফেলেছেন এটা যে বুঝতে পেরেছেন। না, বেশি করতে বলতে আমার মনে করেন এই যে মেজাজ যদি কিটকিট হয়ে যায় তখন আমি উল্টা পাল্টা কি বলি আমার কোনো থাকে না। সেটা উনি স্বীকার এখন উনি করেছেন। অলরেডি আমার পরিবারে এই কথাগুলি শুনতেছে, আপনাদেরকে দেখতেছে। ও উনিও শুনছেন আসলে আজকে অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, ওনার কাছে আজকে থেকে 3 দিন আগেও ওনার সাথে আমার অন্যরকম মানে তখনই আমরা সেপারেট এরকম হয়ে গেছি। ওটা আমার বড় ছেলে খাবার করছে, অবশ্যই সে বড় ছেলে খাবার করছে। এই যে আমাকে খুব হাত জোর করে আমার বড় ছেলে বলে যে আপু তুমি কোনো শব্দ বলবা না। আচ্ছা আচ্ছা, একটু লাইনে থাকতে হবে, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে, তো একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথির প্রশ্ন আছে, চট করে ফেলো। আচ্ছা, আপনার যখন রাগ হয় তখন কি অনেক সময় আপনি গায়ে হাত তুলেন? গায়ে অনেক হাত উড়াইছি, কিন্তু ওনাকে গায়ে হাত উড়াইলেও আরো বেশি উত্তেজিত হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমার হাত ভেঙেও দিতে টুকরো আমার হাত। উনি এইটা সহ্য করতে পারে না, বুঝছেন? ওনার এই যে আপনাদের সাথে কথা বলতেছি না, না না দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। উনি ওনার আমার মানসিক রোগী লাগে যে ওনাকে আমার অলরেডি। রাইট, উনি বলেছে যে আপনি ওনার হাত ভেঙে ফেলেছেন, বলেছে। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। বলে হালকা হতে পারবে।
আচ্ছা, আমরা ওয়াইফের কাছ থেকে একটু শুনতে পারি কিনা, সময় যদি আচ্ছা, ওয়াইফ একটু কথা বলতে চান? ওয়াইফ কি একটু কথা বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আসলে আমি দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে। আমি আপনাদের অনুমতি ছাড়া কথা বললাম। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলেন, একটু শুনি। আপনারা তো অনেক কিছু শুনলেন। না, না, এখন আমরা তো একটু শুধু সলিউশনটা না না, সলিউশন তো, এত বড় সমস্যার সলিউশন তো আমাদের কাছ থেকে কিছু নেই, মানে ওই রকম সলিউশন নেই, কিন্তু কিছু বলার আছে কি আমাদেরকে? কিছু শেয়ার করার আছে? শেয়ার করার বলতে এরকম কিছু নাই। শেয়ার করার হলো কি, আসলে যেটা আপনারাও বলতে চাচ্ছেন যে এক পক্ষ যদি কোনো কারণে মানে হাই টেম্পার হয়ে যায়, তাহলে আমাকে একটু শান্ত থাকতে হবে। আমি বুঝি। তো এমন কিছু হয়ে যায় যখন হয়তো। ঠিক আছে, আমরা মনে হয় আলোচনা করতে পারি। স্যার তাহলে রাখি, আপনারা যদি কিছু আমাকে সলিউশন দেন। আমি উনি আমার সাথে এখন কথা বলতে, এটা আমি ইয়া করি না। আপনারা নিজের থেকে বলতে চাইছিলেন, ওনার সাথে একটু কথা বলতে চাইছিলেন। উনি এইভাবে উনি আমার মতো পাগল মতো লাগেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ দুজনকে, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। ওকে, জাহির। আমার কাছে লাগে যে খুব কমপ্লেক্স অবস্থা। আমি স্ট্রংলি ফিল করি যে ওনাদের উচিত হচ্ছে প্রফেশনাল সাপোর্ট নেওয়া। স্পেশালি রাগ হয়ে গিয়ে যখন ভাঙচুর করা, অনেক সময় উত্তেজিত হয়ে কি বলি তার ঠিক নাই, হয়তো কথা বলতে গিয়ে এমন কথা বললাম যে আরেক পক্ষ রেগে গেল, তারপরে হাত ভেঙে ফেলার যে ব্যাপারটা হয়েছে, বা অ্যাটাক করা, অ্যাসল্ট করা, পুলিশ 999-এ ফোন দিয়ে পুলিশ ডাকা, মানে কি পরিস্থিতি হয়তো এতটা খারাপ হয়েছিল। তো তার মানে এই যে ব্যক্তিগত ফিজিক্যাল বডি থ্রেট যেটা তৈরি হয়, সেটা কিন্তু রিস্কি। আর এই বাচ্চারা প্রভাবিত হচ্ছে। বড় বাচ্চা হাত জোর করে পরে বাবাকে থামাইছে, যখন বাড়াবাড়ি হয় 3টা বাচ্চাই প্রভাবিত হওয়ার কথা। আমার কাছে লাগে যে আমরা অ্যাটলিস্ট এই কাপড়টা যদি এটা করে যে আমরা চিৎকার চেঁচামেচি করব না, আঘাত করব না, ভাষা সংযত রাখবো, এইটুকু নিয়ত মানে করে ওরা দুজনের মধ্যে একটা যদি অঙ্গীকার করে, আন্ডারস্ট্যান্ডিং যে আমি চিৎকার করব না, আঘাত করব না, ভাষা সংযত রাখবো, খারাপ ভাষা যদি হয়ে দিব না। যায় তখন কি করবে? থামবো। মানে একটা হতে পারে কিনা, যদি আমার খুব আঘাত করতে ইচ্ছে করে, আমি তখন মানে ওই জায়গা থেকে চলে যাব, অন্য জায়গায় চলে যাব, বা অন্য রুমে চলে যাব, বা হাজবেন্ড অন্য কোথাও চলে যেতে পারেন, তাই না? এবং আমি যেটা ফিল করি যে প্রফেশনাল সাপোর্ট খুব জরুরি। যেমন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ইচ্ছা করলে আসতে পারে, কারণ রাগ কিন্তু কাউন্সেলিং দিয়ে কমে। আবার রাগ কমানোর মেডিসিনও কিন্তু আছে। কিছু মেডিসিন আছে যেটা খেলে আমাদের অ্যাঙ্গারটা সাময়িকভাবে ওষুধ কাল লাগবে, স্তব্ধ থাকে। যে গায়ে হাত তোলে তার লাগবে, এই দুজনের মধ্যে যেই গায়ে হাত তোলে তার ওষুধ লাগবে। এবং সুইসাইডাল টেন্ডেন্সি যদি থাকে, হোমিসাইডাল, যে মানুষ মেরে ফেলবো, এগ্রেসিভ হয়ে যাচ্ছে, অ্যাসল্ট করে ফেলতেছে, নিজেকে আঘাত করছে, যার মধ্যেই দুজনের মধ্যে থাকলে দুজনেরই ওষুধ লাগবে, তার সাথে কাউন্সেলিং। কারণ অনেক দুর্ঘটনা কিন্তু মেডিসিন যদি ডাক্তার নিয়ম মেনে খায়, তারপর মাথাটা একটু ঠান্ডা হলে কাউন্সেলিংয়ে আসে, অনেক দুর্ঘটনা অ্যাভয়েড করা যায়। অনেক দুর্ঘটনা যেটা আমরা ইচ্ছা করে করি না, কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে এমন কাণ্ড হয় যে জাতীয় দৈনিকে নিউজ হয়ে যায়, দুর্ভাগ্যের অ্যাক্সেস হয়ে যায়। এটা থামানো সম্ভব, প্রফেশনাল সাপোর্ট নিতে হবে। এবং আমি যদি এখানে একটু অ্যাড করি, আমরা আসলে ওয়াইফের কথা সেভাবে শুনতে পাইনি, তারও হয়তো অনেক কিছু বলার ছিল। উনি হয়তো চিৎকার চেঁচামেচি করছেন, বাচ্চাদের সাথেও চিৎকার করছেন, উনিও কোনো একটা মেন্টাল হেলথ কন্ডিশনের মধ্য দিয়ে হয়তো যাচ্ছেন, সে হয়তো স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছেন, বা তারও কিছু অপ্রাপ্তি আছে। এবং হাজব্যান্ড যে বিষয়টা বললেন যে হচ্ছে খাবার দিতে দেরি হচ্ছে, আমি বলেছি 1টার মধ্যে দিতে, যেহেতু সে শুধুমাত্র একজন গৃহিণী নয়, তিনি কিন্তু ব্যবসা করছেন। তো সেই ক্ষেত্রে যদি হাজব্যান্ড যদি একটু এই জায়গাটায় যদি একটু অন্যভাবে দেখেন যে সব কিছু যে তার কথা মতোই তিনি পারফেক্টলি করতে পারবেন, সেটাও কিন্তু না, কারণ 2 ধরনের রোল তার প্লে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে হাজব্যান্ড যদি কিছুটা এখানে নমনীয় হন, যে না, খাবার পেতে একটু দেরি হতে পারে, আর যখন রাগ হচ্ছে সেই সময়টা স্যার যেটা বললেন যে তাদের একদম উচিত হবে যখন রেগে যাচ্ছে তখন একজন আরেকজনের সাথে কথা না বলা, প্রয়োজনে সেই জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়া।
হ্যাঁ, মানে কথা তো না বলে থাকতে পারি না, সরে যাওয়াটা সম্ভব আর কি। সাময়িকভাবে। অ্যাপ্রিসিয়েশনের খুব কিন্তু এখানে অভাব চলছে। আমরা যখন একজন মানুষের অ্যাপ্রিসিয়েশনটা যদি বাংলা শব্দ আচ্ছা, ব্যবহার করে, অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে প্রশংসা করা। যেমন তারা কিন্তু অনেক বছর একসাথে ছিলেন, 3টা বাচ্চা হয়েছে, তাদের যদি কোনো এবং মধুর বড় স্মৃতি ছেলেটা না তো বেশ থাকতো, বড়। হ্যাঁ 24 বছর বয়স বললেন, তাদের সম্পর্কটা যদি এতই খারাপ থাকতো তারা কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারতেন এবং না। 3টা সন্তানও আনতো না। হ্যাঁ, এবং নিশ্চয়ই তাদের সম্পর্কে অনেক ইতিবাচক দিকও আছে। হ্যাঁ, তো আমরা কি করি, যখন নেতিবাচক দিকগুলোতে ফোকাস করি তখন কিন্তু আরেকজন মানুষের নেগেটিভ জিনিসগুলো বা নেতিবাচক জিনিসগুলোই চোখে পড়ে। আমাদের তো আসলে সময় নেই বা তার সাথে আমরা 1 to 1 বসি না। আমি একটু খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল যে আপনার ওয়াইফের কি পজিটিভ কিছু আছে কিনা, পজিটিভ কোনো দিক আছে কিনা যেটা নিয়ে তাকে প্রশংসা করা যেতে পারে। হ্যাঁ, তো আপনাদের দুজনের জন্য একটা আমার পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আপনারা দুজন আজকে রাতে একটু চিন্তা করতে পারেন যে ওয়াইফ চিন্তা করবে হাজবেন্ডের পজিটিভ দিকগুলো কি কি গুণ আছে যেটা তার হয়তো ভালো লাগে বা ভালো লেগেছিল। হাজবেন্ড আজকে সেভাবে রাতে চিন্তা পারবে করবে না, একটু সময় দিয়ে একটু করতে সময় হবে। দিয়ে করতে হবে। আচ্ছা, একটু চিন্তা করবে যে ওর পজিটিভ কি দিকগুলো ছিল, হ্যাঁ সেগুলো যদি আমরা একটু মনে করি বা চর্চা করি, সেটার জন্য যদি প্রশংসা করি, সেটাও কিন্তু আমাদের সম্পর্কে আবার একটা নতুন শুরুর সূচনা করতে পারে। আর রাগের বিষয়টা নিয়ে অবশ্যই দুজনের কাজ করতে হবে। হাজবেন্ডেরও যেরকম অ্যাঙ্গার ইস্যু আছে, ওয়াইফেরও কিন্তু সেরকম আছে। সো দুজন মিলে একসাথে যে আমরা রাগটাকে এভাবে ভাঙচুরের মাধ্যমে প্রকাশ না করে অন্য কিভাবে করতে পারি। রাগ কিন্তু আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি। আপনারা দুজনকে চিঠি লিখেও জানাতে পারেন যে আপনি তার কাছে কি চাচ্ছেন, সে তার কাছে আজকাল তো কি কেউ চাচ্ছে। চিঠি লেখে না, তো মেসেজ করে। মেসেজ করে, কিন্তু আমরা চিঠি লেখাটা কিন্তু প্র্যাকটিস করতে পারি। মোবাইলে চ্যাট করে, আর চ্যাটিং এর মানে আমাকে চ্যাটিং গুলো দেখায়, মানে একটার পর একটা একজন লিখছে আর তার পিঠে আরেকজন লিখে যাচ্ছে, মানে সবই খুব মানে Rapid. রাগারাগি কথা এবং বকাবকি কথা এবং গালাগালির কথা। তো তাতে করেও কিছু লাভ হচ্ছে না কিন্তু। এবং ওয়াইফ যে ডিভোর্স চাচ্ছে সেটা কেন চাচ্ছে, ও ডিভোর্স চাচ্ছে এই জিনিসটাকে আমি মানে ফোকাস না করে আমি যদি একটু ভাবি ও কেন ডিভোর্স চাচ্ছে, আমি তো হয়তো ওর হাত ভেঙে ফেলছি, ওকে মারছি, তাহলে সেই ক্ষেত্রে সে হয়তো এখান থেকে পরিত্রাণ পেতেই চাচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলো ওয়াইফও করতে পারে। ওয়াইফ যদি ডিভোর্স চায়, সেও তো ডিভোর্স দিতে পারে। হ্যাঁ, দুই দিতে পক্ষ পারে, divorce কিন্তু দিতে পারে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা কিন্তু রাগ করে বলছে, রাগ এটা করে mean বলছে, করছে না। বয়স হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, কিন্তু এটা ফ্রাস্ট্রেশন শো করছে বেসিক্যালি। সে যে সত্যি সত্যি ডিভোর্স করবে তা না, ফ্রাস্ট্রেটেড, এটা ফ্রাস্ট্রেটেড হয়ে সে বলছে। আমার কাছে লাগে এই যে হাউস হেল্প আসলে আছে ডিভোর্স কিনা, চাচ্ছে না, এমনি বলছে। মানে আমরা জানি না, ওটা তদন্ত করা যায়, জিজ্ঞাসা করা যায়। অনেকেই কিন্তু এটা করে, ডিভোর্সের কথা বলে কিন্তু মিন করে না। উনি মিন করতেও পারে, আমরা জানি না। আর আরেকটা জিনিস যেটা হয় যে বাসায় যেই পরিমাণ কাজ, তাতে কি ওয়াইফ একা পেরে উঠছেন কিনা, কারণ এখানে 3জন বড় মানুষ আছে, হাজবেন্ড আছে, অন্যরা ওয়াইফ নিজে অন্যরা আছে, help সাপোর্ট করে কিনা। সাপোর্ট করা কেউ আছে কিনা। ও যে বলছে যখনই যাই দেখি কাজ করে, এর মানে কি বাসায় এত বেশি কাজ যে ওয়াইফ পেরে উঠছে না, নাকি হাজবেন্ডকে ঢুকতে দেখেই সে কাজে দাঁড়িয়ে যায় যাতে হাজবেন্ডের সাথে কথা না বলতে হবে। এখন একটা মানুষ যদি কাজ করতে করতে জান দিয়ে ফেলতেছে আর তার হাজবেন্ড বলে যে এই তো যখনই দেখি তখনই কাজ করো, এটা কিন্তু তার খুবই আনফেয়ার লাগবে। কাজেই এটা কি অনেক ট্রিমেন্ডাস হিউজ লেভেলের কাজ যেটা তার সাপোর্ট নাই, রাত দিন করতে হয়, তাহলে এই সাপোর্ট সিস্টেম এনশিওর করতে হবে। এবং মানে অনেক সময় যেটা আমি আগে বলতে চাচ্ছিলাম যে যখন দুজনই আর্নিং করে, কিন্তু আমাদের দেশে একটা নর্মাল টেন্ডেন্সি আছে যে তুমি তো ওয়াইফ, তোমার তো বাসার সব কিছু দেখার কথা, তো তুমি আর্নিং করো, এটা আমার কাছে কোনো ইম্পর্টেন্ট না, তুমি বাসা কাজ করতে পারছো কিনা। এখন ওই দুটো একসাথে মেনটেন করা কঠিন। কিছু আর অ্যাড করবে? আমরা কি শেষ করে দেব? কতক্ষণ আছে? শেষ করে দেব? আচ্ছা, আচ্ছা, সময় শেষ। আসলে দুজনকে অসংখ্য ধন্যবাদ। কিছু অ্যাড করতে চাচ্ছিলেন নাকি? না, অ্যাড করতে এটাই চাচ্ছিলাম যে হ্যাঁ মানে লোডটা আমরা শেয়ার করছি কিনা এটা একটু দেখা, এটা খেয়াল হ্যাঁ, করা। এটাই Okay. দেখা। তো আমরা শেষ করি আজকে। অনেক অনেক ধন্যবাদ দুজনকে। আশা করছি আগামীতে আরও দেখা হবে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে ডিভোর্সের পরে আজকাল ডিভোর্সের রেট যেহেতু অনেক বেড়ে গেছে, আমরা খুব শুনতে পাচ্ছি সমাজে, মানে ডিভোর্স খুব ঘন ঘন হচ্ছে। তো ডিভোর্সের পরে আমরা অনেক সময় দ্বিতীয় বিয়ে করি।
তো দ্বিতীয় বিয়ে যখন করছি, যে দ্বিতীয় বিয়ের আগে আমাদের আসলে এই যে ডিভোর্সের আগে যে বিয়েটা ছিল সেখানে যে ট্রমাগুলো হয়েছে, সেই ট্রমাটা কাটিয়ে না উঠে কি আমি দ্বিতীয় বিয়েতে যাব, নাকি আগে ট্রমাটা কাটিয়ে ওঠার জন্য কিছু করব, বা ট্রমাটা কাটিয়ে ওঠার জন্য আমরা কি করতে পারি, সেটা নিয়ে আগামী অনুষ্ঠানে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।